মেঘের গর্জনের সাথে যেন একটা শব্দ শোনা গেল। আজিবুল হতবাক হয়ে তার গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। আসমিনা অত্যন্ত রেগে গিয়ে তাকে থাপ্পড় মেরেছে। আসমিনা তার রাগ কন্ট্রোল করতে না পেরে চিৎকার করে বলে উঠল, তোর মতো ছোট লোক কখনোই আমার ভালোবাসা পাওয়ার যোগ্য হতে পারে না। তুই কি ভেবেছিলি তোর ফাঁদে আমি পা দেব? হাহ, কখনোই না। তোর মতো ছোট লোককে আমি হাড়ে হাড়ে চিনি। আমার সাথে এসব নাটক না করলেও পারতিস। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আর কখনোই আমার সঙ্গে দেখা করতে আসবি না। যদি আমার এই কথা না মানিস তাহলে আমি তোর নামে পুলিশে কমপ্লেন করতে বাধ্য হব। কথাগুলো বলে আসমিনা দ্রুত হেঁটে তার বাসার ভেতরে ঢুকে গেল। প্রকৃতি যেন এই ঘটনার জন্য আগে থেকে সতর্ক হয়েছিল। অঝোর বৃষ্টি ঝরছে মেঘের বুক থেকে। আসমিনা আজিবুলকে মারা সেই থাপ্পড়ের শব্দ কিংবা চিৎকার করে বলা সেই কথাগুলো যেন মেঘের গর্জনের জন্য আর কেউ শুনতে পেল না। ঠিক যেমন কেউ শুনতে পেল না আজিবুলের কান্নার স্বর, দেখতে পেল না তার চোখের পানি। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে সে, তার চোখ দিয়েও যেন ঝরছে এক অঝোর বৃষ্টি। কিন্তু প্রকৃতির অঝোর ধরার সামনে তা যেন অন্য কেউ বুঝতে পারছে না। আজিবুলের একবার মনে হলো সে চিৎকার করে আসমিনাকে ডাকবে এবং তাকে বোঝাতে চেষ্টা করবে যে এই মুহূর্তে তার মনের মধ্যে ঠিক কি চলছে। কিন্তু পরক্ষণে তার মনে হলো এসবের কোনো অর্থই নেই। আসমিনা কখনোই তার মনের কথা বুঝতে পারবে না। সে তো আসল সত্যটা জানেই না। তার ভালোবাসার কথাগুলো যে আসমিনার কাছে মিথ্যা নাটক বলে মনে হচ্ছে। কি করবে ভেবে পাচ্ছিল না আজিবুল। তাহলে কি এখানে শেষ হয়ে যাবে তার ভালোবাসার গল্প? গল্পটা শুরু হয়েছিল ঠিক আজ থেকে 6 মাস আগে। লাখপতি বাবার একমাত্র মেয়ে আসমিনা। সে এসেছে যমুনা ফিউচার পার্কে শপিং করার জন্য তার বান্ধবী স্নেহার সাথে। স্নেহা এবং আসমিনা অনেক ছোটবেলা থেকেই বন্ধু। তারা দুজনে একসাথে বড় হয়েছে। তারা দুজনে এখন একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। স্নেহার বাবাও একজন বড় বিজনেসম্যান। মূলত তাদের দুজনের বাবার ভালো সম্পর্ক থেকেই তারা দুজন বন্ধু হয়েছিল। একটি নামকরা ব্র্যান্ডের দোকানে ঢুকে তারা দুই বান্ধবী নিজেদের জন্য জামাকাপড় পছন্দ করছিল। জামাকাপড়গুলো তারা পরে দেখছিল যে কোনটিকে তাদেরকে বেশি মানাবে। স্নেহা একসাথে 5-6টি জামা নিয়ে ট্রায়াল রুমে ঢুকতে গেল। হঠাৎ একজন তাকে বাধা দেয়। ম্যাম, ক্ষমা করবেন, তবে আপনি একসাথে এতগুলো পোশাক নিয়ে ট্রায়াল রুমে ঢুকতে পারবেন না। এটা আমাদের নিয়মের মধ্যে নেই। আপনি সর্বোচ্চ 3টি পোশাক নিয়ে একসাথে যেতে পারবেন। প্রয়োজনে আপনি 2বার গিয়ে নিজের পছন্দের পোশাকগুলো পরে দেখতে পারবেন ম্যাম। স্নেহা এক প্রকার রেগে গিয়ে বলল, এই ছেলে, তুমি কি জানো তুমি কার সাথে কথা বলছো? আমি 5-6টা কেন 500-600 জামা নিয়ে একসাথে ট্রায়াল রুমে যেতে পারি। তুমি আমাকে বাধা দেওয়ার কে? আজিবুল কিছুটা মাথা নত করে ক্ষমাসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকলো স্নেহার দিকে। সে আস্তে করে বলল, ম্যাম, ক্ষমা করবেন, এটি আসলে আমাদের দোকানের নিয়ম, আর আমি এই দোকানের কর্মচারী হিসাবে নিয়ম রক্ষা করা আমার দায়িত্ব। সে কারণেই আপনাকে বাধা দিয়েছি ম্যাম, এছাড়া অন্য কোনো কারণ নেই। স্নেহা আজিবুলের সাথে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। হঠাৎ সেখানে আসমিনা উপস্থিত হয়। সে কিছুটা অবাক দৃষ্টিতে স্নেহার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি রে দোস্ত, কি হয়েছে? কি করেছে ওই ছেলেটা? তুই এত উত্তেজিত হয়ে গিয়েছিস কেন? স্নেহা রাগান্বিত হয়ে আসমিনাকে বলে, দেখ দোস্ত, এই কর্মচারীর কত বড় আসপর্দা আমাকে ট্রায়াল রুমে যেতে বাধা দিচ্ছে। ওদের নাকি কী সব নিয়ম আছে যেখানে আমাকে মেনে চলতে হবে। ও কি মনে করে ও কার সাথে কথা বলছে? ও কি জানে আমি এক্ষুনি এই চাকরি খেয়ে ফেলতে পারি? আসমিনা নরম সুরে স্নেহাকে বুঝিয়ে বলল, দেখ বন্ধু, এত বেশি মাথা গরম করিস না। ও হয়তো বা এখানে নতুন, তাই আমাদেরকে চিনতে পারেনি। থাক, তুই মন খারাপ করিস না। তোর 5-6টা কেন, তোর যদি আরও জামা পছন্দ হয়ে থাকে তুই সেগুলো নিয়ে ট্রায়াল রুমে যা। আমি এই ছেলেটার সাথে কথা বলছি। স্নেহা বলল, শুধুমাত্র তুই এসেছিস জন্যই আমি এই ছেলেটাকে এখন ক্ষমা করে দিচ্ছি। তা না হলে এর মতো ছেলেটাকে কিভাবে সাহায্য করতে হয় তা আমার জানা আছে। কোথা থেকে আসে সব? আমাকে বাধা দেয়, সাহস কত বড়! আসমিনা স্নেহাকে বলে, বন্ধু, ঠিক আছে ঠিক আছে, তুই এত চিন্তা করিস না। যা যা, আমি দেখছি ওর সাথে কি করা যায়। তুই গিয়ে দেখ কোন জামাটা তোর বেশি পছন্দ হচ্ছে। আমার কাছে কিন্তু এই নেভি ব্লু ড্রেসটা অনেক ভালো লেগেছে রে। এটা তোকে অনেক মানাবে। হ্যাঁ রে বন্ধু, এই জামাটা আমারও অনেক পছন্দ হয়েছে। ঠিক আছে, তাহলে এটাই সবার আগে ট্রায়াল দিয়ে তোকে দেখাচ্ছি, তারপর তুই বলবি কেমন লাগছে। আসমিনা কোনো রকম ঘটনাটাকে ট্যাকেল দিয়ে স্নেহাকে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর সে আজিবুলের দিকে এগিয়ে যায়। আয় ছেলে, তুমি কি এখানে নতুন জয়েন করেছো নাকি? তুমি কি আমাদের চিনতে পারো না? যাই হোক, তুমি ওর কথা কিছু মনে করো না।
ও একটু তাড়াতাড়ি রেগে যায় আর কি। যাও যাও, অন্য সেকশনে গিয়ে কাজ করো। এই সেকশনে তুমি আর থেকো না, শুধু শুধু ঘটনাটা বাড়বে। আর হ্যাঁ, এরপর থেকে নিয়মগুলো তাদের ক্ষেত্রেই প্রয়োগ করবে যারা নিয়মের আওতায় থাকা মানুষ। আমাদের ক্ষেত্রে এই সকল নিয়ম খাটে না। আজকে যদি আমি না আসতাম তাহলে এতক্ষণে তোমার চাকরি চলে যেত। আজিবুল নরম দৃষ্টিতে আসমিনার দিকে তাকালো এবং ধন্যবাদ জানালো। এরপরে সে অন্য সেকশনে গিয়ে কাজ করতে লাগলো। কিছুক্ষণ পরে সিনেহা সেই নেভি ব্লুয়ের জামাটি পরে এসে আসমিনাকে দেখাতে লাগলো যে জামাটি তার পছন্দ হচ্ছে কিনা। ঘটনাটা সেদিন শুরু হয়েছিল। আজিবুল অন্য সেকশনে গিয়ে কাজ করতে থাকলেও তার মনে যেন আসমিনার আচরণটি একটা দাগ কেটে গিয়েছে। সে ঘুরে ঘুরেই আসমিনাদের আশেপাশে আসছে এবং তাকে দেখছে। একই সাথে দুজন বান্ধবী এসেছে, অথচ দুজনের আচরণ যেন আকাশ আর পাতাল। এই ম্যাডামের আচরণ দেখে সত্যিই খুব অবাক লাগছে। পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, তাই ম্যাডামকে দেখলেই বোঝা যায়। আজিবুল আসমিনাকে যেন একটি ফুলের মতো লাগলো। আজ এই ম্যাডামের কারণেই তার চাকরিটা বেঁচে গিয়েছে। সেই ম্যাডামের প্রতি কৃতজ্ঞ। ঘটনাটি আনুমানিক 10-12 দিন পরের কথা। সিনা এবং আসমিনা আবারও এসেছে শপিং করার জন্য। তাদের দুজনেরই মাসে অন্তত 4-5 বার শপিং না করলে যেন ভালোই লাগে না। আর দুজনেরই বাবার এত অঢেল টাকা আছে যে তারা একটা জামা একবারের বেশি 2 বার পরেই না, আর এতে তাদের কোনো যায় আসে না। আজকেও ট্রায়াল রুমের সামনে আজিবুল দাঁড়িয়েছিল। আসমিনা ট্রায়ালের জন্য পোশাক নিয়ে আসলে আজিবুল তার দিকে এগিয়ে যায়। সে ধন্যবাদের দৃষ্টিতে আসমিনাকে বলে, ম্যাডাম, আপনাকে সেদিন ধন্যবাদ জানানো হয়নি। আমি সত্যি কৃতজ্ঞ আপনার প্রতি। আপনার জন্যই আমার চাকরিটা বেঁচে গিয়েছিল। আমি আসলে নিয়ম রক্ষা করার চেষ্টা করছিলাম। আমি নতুন চাকরি করছি, তাই এ ধরনের বিষয়গুলো আমার বোধগম্য হয়নি। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার ধন্যবাদ গ্রহণ করবেন। আপনার জন্যই আমার চোখ খুলে গিয়েছে। আমি বুঝতে শিখেছি কার সাথে কেমন আচরণ করতে হবে। আপনার প্রতি আমি অশেষ কৃতজ্ঞ ম্যাডাম। আসমিনা একটু মুচকি এসে বলে, আরে বোকা ছেলে, ধন্যবাদ দেওয়ার কিচ্ছু নেই। আসলে নিয়ম তো নিয়মই হয়, সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তুমি কোনো কিছু ভুল করনি, তুমি বরঞ্চ সঠিকভাবে তোমার ডিউটি পালন করেছো। আসলে আমরা এখানকার রেগুলার কাস্টমার, তাই আমাদের জন্য এই ধরনের নিয়মগুলো অনেক ক্ষেত্রে খাটে না। যদিও প্রয়োগ করা উচিত, কিন্তু বুঝতেই তো পারছো, ক্লাস বলেও তো কিছু একটা আছে। তুমি এগুলো নিয়ে ভেবো না। আর এটা শুনেও ভালো লাগছে যে আমার কথায় তোমার কাজ শিখতে সুবিধা হয়েছে। ভালোভাবে কাজ করে যাও, এগুলো নিয়ে চিন্তা করো না। আজিবুল মায়াভরা চোখে আসমিনাকে দেখছিল। একজন মানুষ এত সুন্দর কিভাবে হতে পারে? এ যেন কবিতার মতো সুন্দর, ফুলের মতো সুন্দর, পাখির মতো সুন্দর। ম্যাডাম যখন কথা বলছে যেন মনে হচ্ছে চারিদিকে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। এত বড়লোক হয়েও তার মধ্যে কোনো অহংকার নেই, বরং তার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলছে। এটা দেখে আজিবুলের মন ভরে গেল। আসমিনার প্রতি তার যেন ভালো লাগা কাজ করতে শুরু করলো। সে মুচকি এসে ধন্যবাদ জানালো আসমিনাকে। সেদিন কেনাকাটা শেষ করে আসমিনা আর সিনেহা চলে গিয়েছে। কিছুক্ষণ পরে আজিবুল খেয়াল করলো ঠিক যেখানে আসমিনা এবং সিনেহা বসে অপেক্ষা করছিল এবং কফি খাচ্ছিল, সেখানে একটি পার্স পড়ে আছে। সে পার্সটি প্রথমে হাতে তুলে নেবে কিনা তা নিয়ে দ্বিধাবোধ ছিল, কিন্তু অনেকক্ষণ লক্ষ্য করার পরে সে যখন দেখলো কেউ সেই পার্সটি তুলে নিচ্ছে না, তখন তার মনে হলো এটা হয়তো ওই 2 ম্যাডামের পার্স হবে। ওনারাই তো এখানে বসে কফি খাচ্ছিলেন। এবার আজিবুল গিয়ে সেই পার্সটি নিজের হাতে তুলে নিল। ডিউটি শেষ করে সে পার্স খুলে দেখার সাহস করলো। সে জানতো যে এটা ওই ম্যাডামের একজনের হবে, তবে সে আরও শিওর হলো যখন সে পার্সটি খুলে তার ভিতরে একটি ছবি দেখতে পেল। দুজন মহিলার ছবি। এর মধ্যে একজনকে আজিবুল চেনে, এটা আসমিনা ছাড়া আর কেউই নন। যদিও মেয়েটির বয়স কম বলে মনে হচ্ছে, হয়তো আজ থেকে মিনিমাম 7-8 বছর আগের ছবি হবে, তবুও আজিবুলের আসমিনাকে চিনতে ভুল হয়নি। আজিবুল শিওর হয়ে গেল যে এই পার্সটি আসমিনা ফেলে গেছে। সে কাউকে কিছু জানালো না, এমনকি সে পার্সের ভিতরে কি আছে না আছে তাও দেখলো না। সে চাইলেই পার্সটি ম্যানেজারের কাছে জমা দিতে পারত, কিন্তু না। তার মনে একটি ছোট্ট আবেগ খেলা করলো। এই পার্স ফিরিয়ে দেওয়ার সুযোগ হলেও আসমিনার সাথে সে আবারও কথা বলতে পারবে। এরপর থেকেই প্রতিদিনই সে পার্সটি আজিবুলের সাথে করে কাজের জায়গায় নিয়ে যেত। কিন্তু আসমিনা অথবা স্নেহা কারোরই দেখা পাওয়া গেল না, অন্তত 1 মাস। আনুমানিক 1 মাস সময় পরে একদিন আজিবুল দেখতে পেল আসমিনাকে। আসমিনা অবশ্য তাদের দোকানে আসেনি, পাশের একটি দোকানে আসমিনা এবং তার সাথে একজন লোককে দেখতে পেল আজিবুল। সে তার ম্যানেজারকে বলে 5 মিনিটের সময় নিয়ে বের হতে চাইলে ম্যানেজার জিজ্ঞাসা করলো, এই কাজের মধ্যে আবার কিসের বাইরে যাওয়া? তখন সে খুব এমার্জেন্সি একটা কাজ আছে ম্যানেজারকে বলায় বের হতে পারলো। সে তাড়াহুড়ো করে তার ব্যাগ থেকে আসমিনার পার্সটি নিয়ে বের হয়ে গেল তাদের দোকান থেকে।
পাশের দোকানে গিয়ে সে আসমিনাকে ডাকলো। আসমিনা খুবই অবাক হলো। সে বলল, কি ব্যাপার, তুমি না পাশের দোকানের সেই ছেলেটা? তুমি কি এখন এই দোকানে কাজ করো নাকি? আজিবুল বলল, না ম্যাডাম, আমি এখনও ওই দোকানেই কাজ করি। আমি এখানে এসেছি আপনার সাথে একটু কথা বলতে। আজিবুলের এই কথা শুনে আসমিনার সাথে থাকা লোকটি এগিয়ে আসলো এবং জিজ্ঞেস করলো, কি এমন হয়েছে যে সেই আসমিনার সাথে কথা বলতেছে। তখন আজিবুল সেই লোককে সালাম দিয়ে জানায় যে আসমিনা এই পার্সটি তাদের দোকানে ভুলে রেখে চলে গিয়েছিল। আনুমানিক 1 মাস সময় ধরে সে প্রতিনিয়ত আসমিনাকে খুঁজছে, যাতে করে সে এটি ফিরিয়ে দিতে পারে। আসমিনা খুবই অবাক হলো। সে বলল, তুমি কিভাবে বুঝলে এটা আমার? আর তুমি এই 1 মাস ধরে এটা সাথে নিয়ে ঘুরছিলা কেন? আমাকে তো না দিয়ে তুমি এখানে থাকা টাকা পয়সাগুলো নিয়ে নিতে পারতা। আসমিনার সাথে থাকা লোকটি আজিবুলের হাত থেকে পার্সটি নিল। আজিবুল বলল, ম্যাডাম, আপনি যেখানে বসে কফি খেয়েছিলেন এই পার্সটি আমি সেখানেই পেয়েছিলাম। প্রথমে আমার একটু সন্দেহ ছিল যে এটা আপনাদের কিনা, কিন্তু পরে এটা খুলতেই এটার ভিতরে ছবিটা দেখে আমি বুঝতে পেরেছি এটা আপনার। তাই আমি নিজের কাছে রেখেছি এবং প্রতিদিন আপনাকে খুঁজেছি যাতে করে আমি এটা আপনাকে ফিরিয়ে দিতে পারি। আসমিনা খুবই খুশি হলো এবং সে কাঁদো কাঁদো কণ্ঠে তার পাশে থাকা লোকটিকে বলল, বাবা, এই ছেলেটাকে দেখেছো? সে কত ভালো। সে মাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে বাবা। আজ তার জন্য আমি আমার মাকে ফিরে পেলাম। আমার খুব ভয় হয়েছিল, আমি ভেবেছিলাম আমি মাকে চিরকালের জন্য হারিয়ে ফেলেছি। কথাগুলো বলতে বলতে আসমিনার চোখ দিয়ে জল ঝরতে লাগলো এবং সে তার বাবাকে জড়িয়ে ধরলো। এতক্ষণে আজিবুল বুঝতে পেরেছে যে আসমিনার সাথে থাকা লোকটি তার বাবা। আসমিনার বাবা আজিবুলকে উদ্দেশ্য করে বলল, আমার ওয়াইফ আজ থেকে 7 বছর আগে আমাদের ছেড়ে চলে গিয়েছে। আসমিনার তখন মাত্র 13 বছর বয়স। সে তার মাকে প্রচণ্ড ভালোবাসতো এবং সে কোনোভাবে এটা মেনে নিতে পারেনি যে তার মা আর তার কাছে ফিরে আসবে না। আমাকে আত্মীয় স্বজনেরা অনেকবার দ্বিতীয় বিয়ে করতে বলেছে যেন আসমিনা আবার একটি মেয়ের ভালোবাসা পায়, কিন্তু আমি আসমিনার মাকে এতই ভালোবেসেছি যে তাকে ছাড়া আর কাউকে নিজের জীবন সঙ্গিনী করে নিতে পারিনি। এমনকি আমি যাকে বিয়ে করে নিয়ে আসবো সে যদি আমার আসমিনাকে ভালো না বাসে তাহলে আমি কি করব? এইসব চিন্তা থেকে আজ 7 বছর আমি ওর বাবা, আমি ওর মা। ওর মায়ের স্মৃতি বলতে ওর কাছে তেমন কিছুই নেই। যা ছিল সেগুলো আমি সরিয়ে রেখেছি, কেননা ও যখনই ওর মায়ের কথা মনে করতো তখনই খুব বেশি ইমোশনাল হয়ে ভেঙে পড়তো। এই ছবিটিও নিজের কাছে সব সময় রাখতো, কিন্তু সেদিন এই পার্সটি হারিয়ে গেছে ভেবে আসমিনার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। সে তার মায়ের সাথে থাকা একমাত্র ছবিটি হারিয়ে ফেলেছে। এই 1 মাস পরে সে কিছুটা স্বাভাবিক হয়েছে। স্নেহা এবং আমি অনেকে বুঝিয়ে তাকে স্বাভাবিক করেছি। আজকে বাবা তুমি অনেক বড় উপকার করলে আমাদের। আসমিনা ওর মাকে আবার ফিরে পেয়েছে। তোমার এই ঋণ আমি কখনো ভুলবো না বাবা। তুমি আমার মেয়েটিকে নতুন প্রাণ দিয়েছো। এই সব কিছু শুনে আজিবুল যেন আসমিনার প্রতি আরো বেশি দুর্বল হয়ে পড়ল। আহারে, মেয়েটির মা নেই। সে অবশ্য ছবিটি দেখে বুঝতে পেরেছিল যে ছবির মহিলাটি হয়তো আসমিনার মা হবে, কিন্তু উনি যে আর পৃথিবীতে নেই সেটি ভেবে আজিবুলের খুবই খারাপ লাগলো। সে কোনো কথার উত্তর দিতে পারল না। কান্নারত আসমিনার দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। আসমিনা এতক্ষণে কিছুটা স্বাভাবিক হয়েছে। সে চোখ মুছে তার বাবাকে বলল, বাবা, এই ছেলেটি সত্যি অনেক ভালো। আমি আজ নিয়ে এই 3য় দিন ওনাকে দেখেছি। ছেলেটি 1 মাস যাবৎ মায়ের ছবিটা নিয়ে ঘুরছে যেন আমাকে ফিরিয়ে দিতে পারে। বাবা প্লিজ, ছেলেটিকে একটা চাকরি দিয়ে দাও। ও ওখানে নতুন চাকরি করছিল, কিন্তু আমার মনে হয় ও এই চাকরির ক্ষেত্রে তেমন কিছুই জানে না। পদে পদে অপদস্থ হচ্ছে ছেলেটি। তখন আসমিনার বাবা আজিবুলকে বলল, এই ছেলে, তুমি কি ধরনের কাজ করতে জানো? আমার মেয়ে যেহেতু বলেছে এবং তুমি তাকে হেল্প করেছো, এজন্য আমি তোমাকে একটি চাকরি নিয়ে দিতে চাই। আমার অনেক বড় বিজনেস আছে। তুমি কি ধরনের কাজ করতে চাও বলো, আমি তোমাকে সেটাই করতে দেব। আজিবুল আসমিনার বাবাকে জানায় যে সে যখন গ্রামের বাড়িতে ছিল তখন সে মাঝে মধ্যে ভাড়ার গাড়ি চালাতো, কিন্তু সেই কাজটি আর না থাকায় টাকা কামাই করার উদ্দেশ্যে বাধ্য হয়ে তাকে এই ঢাকা শহরে এসে কাজ করতে হয় এবং এই দোকানে তখন সে কাজ পায়। কিন্তু আসমিনার কথাই সত্যি, এই ব্যবসায় কিছুই সে বোঝে না। এর চেয়ে গাড়ি চালানো তার কাছে অধিক সহজ বলে মনে হয়। আসমিনা খুশি হয়ে গেল। সে তার বাবাকে বলল, বাবা দেখো, খুব ভালো হয়েছে। আমার তো একজন ড্রাইভারের প্রয়োজন ছিল, আর এই ছেলেটি দেখো গাড়ি চালাতে জানে। খুব ভালো হলো বাবা। তাহলে আজ থেকে ওকে আমরা আমার পার্সোনাল ড্রাইভার হিসেবে রাখতে চাই। আসমিনার বাবা বললেন, হ্যাঁ, ছেলেটি গাড়ি চালাতে জানে।
সেটা শুনলাম, কিন্তু সে আসলেই কতটুকু দক্ষতা আমাকে পরীক্ষা করে নিতে হবে মা। আমি তো আর তার মুখের কথায় বিশ্বাস করে তার হাতে তোকে ছেড়ে দিতে পারি না। গ্রামের রাস্তায় গাড়ি চালানো আর ঢাকা শহরে গাড়ি চালানোর মধ্যে অনেক তফাৎ আছে। এরপরে তিনি আজিবুলকে বললেন, এই ছেলে, তুমি আজকেই চাকরি ছেড়ে দেবে। আমি তোমার মালিকের সাথে কথা বলছি। কাল থেকে তুমি আমার বাড়িতে আসবে এবং আগামী 1 মাস তুমি আমার জন্য গাড়ি চালাবে। যদি তোমার গাড়ি চালানো দেখে আমি সন্তুষ্ট হই, তাহলে পরের মাস থেকে তোমাকে আমার মেয়ের ড্রাইভার হিসেবে নিয়োগ করা হবে। আর বেতন নিয়ে তুমি ভেবো না। তোমার যত টাকা প্রয়োজন হবে তুমি বলবে, আমি তোমাকে হেল্প করব। কখন ইতস্তত করবে না। আসমিনাদের বাড়ির ঠিকানা নিয়ে আজিবুল সেদিন চাকরি ছেড়ে দিল এবং পরের দিন থেকে আসমিনার বাবার গাড়ি চালানো শুরু করলো। আসমিনার বাবা প্রতিদিন ছেলেটিকে লক্ষ্য করতে লাগলো। সে সত্যিই অনেক ভালো গাড়ি চালাচ্ছে এবং তার আচার আচরণ অনেক ভালো। গাড়ির যত্ন নিচ্ছে, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট সে করে না। 1 মাস পরে তিনি সন্তুষ্ট হলে আসমিনার পার্সোনাল ড্রাইভার হিসাবে আজিবুলকে নিয়োগ করেন। আজিবুল যেহেতু গ্রামের ছেলে, তার থাকার তেমন জায়গা নেই, তাই তার গল্প শুনে আসমিনার বাবা তাকে নিজেদের বাসার নিচে কেয়ারটেকার শিয়াবের সাথে থাকার ব্যবস্থা করে দিল। শিয়াব ছেলেটিও বেশ ভালো, পড়াশোনা করছে অনার্স 2য় বর্ষে, কিন্তু পেট চালানোর দায়ে সেই কেয়ারটেকারের চাকরি করে, পাশাপাশি পড়াশোনাও করে। আজিবুলের সাথে ছেলেটির অল্প কিছুদিনের মধ্যেই বেশ ভাব হয়ে গেল। এর মধ্যে আসমিনা ক্লাস করতে যাওয়া আসার সময় থেকে শুরু করে যখনই তার গাড়িতে কোথাও যাওয়ার প্রয়োজন হতো, আজিবুল তাকে নিয়ে যেতে শুরু করে। দিনের পর দিন আজিবুল যতই আসমিনাকে দেখছে, সে ততই যেন তার প্রেমে পড়ে যাচ্ছে। মেয়েটি কত নিষ্পাপ, কত ভালো মনের একজন মানুষ। কিন্তু অপরদিকে স্নেহাকে আজিবুলের একদম পছন্দ হলো না। স্নেহাও আজিবুলের সাথে প্রথম দেখাটি তিতো হওয়ার কারণে তাকে খুব একটা পছন্দ করছিল না। সেই সুযোগ পেলেই আজিবুলকে হেনস্থা করার চেষ্টা করত। এদিকে শিয়াব স্নেহাকে পছন্দ করে, সেই বাসায় আছে আজ 2 বছর। স্নেহা মাঝে মধ্যে এখানে আসে এবং আসমিনার সাথে থাকে। শিয়াবের এই মেয়েটিকে খুব ভালো লাগে, কিন্তু এত বড় ম্যাডাম কি আর তার ছোট মনের মানুষের প্রেমে পড়বে? তা তো কখনোই সম্ভব না। ম্যাডাম হয়তো তাকে কখনো লক্ষ্যও করেনি। যাকগে সেসব কথা। শিয়াব এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে নিজের কাজে মন দেয়। এখন আজিবুল আসমিনার ড্রাইভার হিসাবে কাজ করছে প্রায় 3 মাস। এর মধ্যে আসমিনার প্রতি তার ভালোবাসা বেড়ে গিয়েছে দ্বিগুণ। সে প্রতিদিন আসমিনাকে এখানে ওখানে গাড়িতে করে নামিয়ে দিয়ে আসে। আসমিনা কাদের সাথে চলাফেরা করে তার সবই জানা। এতদিনে সে বুঝতে পেরেছে আসমিনার কোনো বয়ফ্রেন্ড নেই। আজিবুল মনে মনে ভাবছিল সে আসমিনাকে তার মনের কথা বলে দেবে, কিন্তু আবার শিয়াবের মতো তারও মনে ভয় জাগলো। এত বড় ম্যাডাম কি তার মনের কথা শুনবে? সে ভাবলো তার বন্ধু শিয়াবকে অন্তত মনের কথাগুলো বলা দরকার। কারোর সঙ্গে কথাগুলো শেয়ার করলে হয়তোবা মনটা একটু হালকা লাগবে। আজিবুল অবশ্য শিয়াবের মনের কথাও জানতো না। সে একদিন রাতে ঘুমাতে যাওয়ার সময় শিয়াবকে বলল, বন্ধু, তুমি যদি কিছু মনে না করো, কিছুদিন হলো ভাবছিলাম তোমাকে একটা কথা বলবো। শিয়াব বলল, হ্যাঁ বন্ধু, অবশ্যই বলবে। এতে আবার পারমিশন নেওয়ার কি আছে? তুমিও না? না বন্ধু, আসলে কথাটা একটু গোপন রাখতে হবে তো। আর আমিও বুঝতে পারছি না কথাটা তোমাকে কিভাবে বলবো, তুমি কিভাবে নেবে সেজন্য একটু সময় লাগছিল। আরে, তুমি আমাকে এই চিনলে? তুমি আমাকে একটা গোপন কথা বলবে, সেটা আমার কাছে চিরকাল গোপনই থাকবে। আরে বলে ফেলো, আর চিন্তা ভাবনা করতে হবে না। কি ব্যাপার? প্রেম প্রীতির কোনো ব্যাপার নাকি বন্ধু? শিয়াবের এই কথায় যেন আজিবুলের একটু লজ্জা লাগলো। সে বলল, আরে তুমি যে কি বলো না, তেমন কিছু না। আসলে আমি একটা মেয়েকে খুব পছন্দ করি, প্রায় 3-4 মাস হয়ে গেল, কিন্তু কোনোভাবেই তাকে বলতে পারছি না। তাকে বলা উচিত হবে না বলে মনে হচ্ছে, তাই ভাবলাম অন্তত তোমাকে শেয়ার করি, তাহলে মনটা একটু হালকা লাগবে। এরপর আজিবুল তাকে তার মনের কথা খুলে বলল। সে যে আসমিনাকে কতটা ভালোবাসে এবং কিভাবে তাদের পরিচয় শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই শিয়াবকে বলল। শিয়াব তার এই কথা শুনে অবাক হওয়ার বদলে একটু মুচকি হাসি দিল। এরপরে আজিবুলকে বলল, বন্ধু, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। আজিবুল অবাক হয়ে বলল, আরে বন্ধু, তোমাকে এত বড় একটা সিক্রেট শেয়ার করলাম আর তুমি দেখছি অবাক হচ্ছ না, উল্টো আরও বলছো আমার মনের অবস্থা তুমি বুঝতে পারছো। ঘটনা কি, খুলে বলো তো। শিয়াব বলল, তুমি তো আজ 3-4 মাস ধরে ম্যাডামকে ভালোবাসো বলছো, আর আমি আছি 2 বছর। শিয়াবের কথা শেষ হতে না হতে আজিবুল চিৎকার করে বলে উঠল, আরে কি বলো তুমি এসব কথা? তুমি কি তাহলে আসলিমা ম্যাডামকে? আজিবুলের কথা শেষ করতে না দিয়েই শিয়াব বলল, আরে না না, কি সব যে বলো বন্ধু। আমি কেন আসমিনা ম্যাডামকে? ছিছি, না না, এইসব তো ভাবাও পাপ। আর ওনাকে তো তুমি পছন্দ করো। আমি তো স্নেহা ম্যাডামের কথা বলছিলাম। মেয়েটিকে যে আমার কত ভালো লাগে তোমাকে কিভাবে বোঝাবো?
আজ 2 বছর হলো, শুধু ওনাকে দেখেই যাচ্ছে, কখনো কিছু বলতে পারছি না। কিভাবেই বা বলবো বলো? আমাদের সাথে কি আর ওনাদের সম্পর্ক সম্ভব? এগুলো আকাশ কুসুম চিন্তা ভাবনা করা উচিত না। এই জন্যই বললাম, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। ভালোবাসা তো আর জাতপাত দেখে হয় না, কিন্তু আমাদের করার কিছুই নেই বন্ধু। এই ভালোবাসার কথা লুকিয়ে আমাদেরকে নিজেদের পেট চালানোর দায় চাকরিটা করতেই হবে। কেননা এই কথাগুলো বাইরে জানাজানি হয়ে গেলে আমাদের চাকরিটা আর থাকবে না। তুমি এগুলো নিয়ে বেশি ভেবো না, নিজের কাজে মন দাও। আর এটা ভেবে খুশি থাকো যে অন্তত তুমি প্রতিদিন ওনাকে চোখের সামনে দেখতে পারছো, কথা বলতে পারছো। যদি তোমার চাকরিটা চলে যায়, তাহলে তো তুমি আর ম্যাডামকে কখনো দেখতে পারবে না, কথাও বলতে পারবে না। তখন যে কষ্ট হবে বন্ধু, তা সহ্য করার মতো হবে না। তার চেয়ে যেমন চলছে তেমনই চলতে দাও। আজিবুল সম্মতিসূচক মাথা নাড়ালো। সে নিজেও জানতো শিহাব যেগুলো বলেছে সেগুলো সত্যি, তাই সে আর বেশি কথা বাড়ালো না। তারা দুজনেই ঘুমিয়ে পড়ল। একদিন আসমিনার ক্লাস শেষ হওয়ার সময় অনুযায়ী আজিবুল গাড়ি নিয়ে উপস্থিত হয়েছিল তার ভার্সিটিতে। সে লক্ষ্য করলো আসমিনাকে কয়েকজন ছেলে বিরক্ত করছে। সে ছেলেগুলোকে অতিক্রম করে গাড়ি পর্যন্ত আসতে পারছে না। প্রথমে আজিবুল ভাবলো যে কিছু করা উচিত হবে কিনা, কিন্তু পর মুহূর্তেই তার মনে হলো আসমিনা ম্যাডামের বিপদ হতে পারে, আর এখন একমাত্র সেই পারে ম্যাডামকে বাঁচাতে। সে গাড়ি থেকে নেমে দৌড়ে গেল ম্যাডামের দিকে এবং ছেলেগুলোকে ধমকে সুরে বলল, এই যে আপনারা ম্যাডামকে বিরক্ত করছেন কেন? আসমিনা খুব অবাক হলো। সে বলল, আরে আজিবুল, তুমি এসেছো, ভালো হয়েছে। চলো চলো, বাসায় যাওয়ার সময় হয়েছে। আজিবুল বুঝতে পারলো আসমিনা কোনোভাবে ঘটনাটি কাটিয়ে চলে যেতে যাচ্ছে, কিন্তু সে ছেলেগুলো তাদেরকে বিরক্ত করেছে এবং যেতে দিতে রাজি হচ্ছে না। তারা বলল, বাবা, ফুলপরি দেখি আবার বডিগার্ড নিয়ে ঘুরছে। এরপরে সবাই অট্টহাসিতে মেতে উঠল। তখন আজিবুল তাদেরকে পুলিশের ভয় দেখিয়ে চলে যেতে বাধ্য করে। আজিবুলের এই সাহস দেখে আসমিনা খুব খুশি হয়। এই বকাটে ছেলেগুলোকে শায়েস্তা করার বুদ্ধি দেখে আজিবুলকে সে ধন্যবাদ দেয়। আসমিনা খুব সহজ সরল মনের মেয়ে। সে আজিবুলকে আজ 4-5 মাস হলো চেনে। সে এসব জাতপাতের বিশ্বাস করে না। ছেলেটিকে কেন যেন তার খুব ভালো লাগে। হোক না সে তার ড্রাইভার, কিন্তু মনের দিক থেকে তো ছেলেটি অনেক ভালো। আসমিনা মুচকি হাসি দিয়ে গাড়িতে উঠল। সে আজিবুলকে বলল, চলো, আজকে আমরা একটু একসাথে বসে কফি খাই। তুমি তো সবসময় আমাকে এদিক ওদিকে গাড়িতে করে নিয়ে যাও, কিন্তু তোমার সাথে কখনোই ঘুরতে যাওয়া হয় না। আমরা একদিন ঘুরতে যাব, তবে আজ যেহেতু বেশি সময় নেই, তাই আপাতত চলো আমরা কোথাও বসে কফি খাই। আজিবুল এই কথা শুনে খুব অবাক হয়। সে আমতা আমতা করে না বলতে থাকে, কিন্তু আসমিনা তার কোনো কথা শোনে না। জোর করে তাকে নিয়ে শহরের একটি নামকরা ব্র্যান্ডের কফির দোকানে তারা কফি খেতে বসে। এরপরে তারা অনেক হাসি মজা করতে থাকে, একজন আরেকজনের লাইফ স্টোরি শেয়ার করতে থাকে। আজিবুল আসমিনাকে খুব স্নিগ্ধ লাগছিল। ম্যাডাম কোনো জাতপাত বিচার করে না, সে তাকে সঙ্গে করে নিয়ে এখানে এসে কফি খাচ্ছে। এটা ভেবে খুব ভালো লাগলো আজিবুলের। আসমিনারও মনে মনে ভালো লাগছিল, এই ছেলেটিকে সে একটু একটু পছন্দ করছে। ছেলেটির সাথে যেভাবে কখনো বসে কথা বলা হয়নি, ওই গাড়িতে যা টুকটাক হয় আর কি, আজকে ছেলেটির সাথে কথা বলে হাসি ঠাট্টা করে তার অনেক ভালো লাগছে। সে মনে মনে ভাবলো, কেন তার এমন হচ্ছে? সে কি আজিবুলের প্রেমে? এই ভেবে আসমিনা একটু মুচকি হাসি দিল। আজিবুলকে কোথা থেকে এসেছে, তার জাত কি, এসব কিছু নিয়ে আসমিনার কোনো মাথা ব্যথা নেই। সে তবুও একটু ইতস্তত করছিল আজিবুলকে তার মনের কথা বলতে। কেননা আজিবুল তাকে পছন্দ করবে কিনা এটা নিয়ে তার মনে সন্দেহ হচ্ছিল। তাই সে ভাবলো তার বন্ধু স্নেহাকে মনের কথাগুলো খুলে বলবে। সে স্নেহাকে ফোন করে তার পরের দিন বাড়িতে আসতে বলল। স্নেহা পরের দিন সকালে যখন আসমিনার বাবার বাসায় আসছিল, তখন বাসার নিচে তার সাথে শিয়াবের দেখা হয়। শিয়াব তার দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে স্নেহা খুব বেশি বিরক্ত বোধ করলো। স্নেহা শিয়াবকে ডাক দিল। এই ছেলে, এদিকে শোনো। স্নেহার ডাক শুনে প্রথমে শিয়াবের বুকটা ধুপধুপ করে উঠল। কি ব্যাপার, হঠাৎ এই ম্যাডাম আজকে আমাকে ডাকছেন কেন? সে ভয় পেয়ে স্নেহার দিকে এগিয়ে এলো এবং ভয় জড়ানো কণ্ঠে বলল, জি ম্যাডাম, বলুন। তোমার অসুবিধা কি বলো তো? আমি গত 2 বছর হলো তোমাকে এখানে দেখছি। আমি যখনই আসি তুমি অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে থাকো। তোমার সমস্যা কি? তুমি কি জানো আমি কে? কি মতলবে তুমি আমার দিকে এভাবে তাকিয়ে থাকো? হ্যাঁ, সাহস তো তোমার কম না। আর একবার যদি আমি দেখেছি আমার দিকে চোখ তুলে তাকিয়েছো, তাহলে তোমার এই চোখ আমি উপড়ে ফেলবো। শুধুমাত্র তুমি আসমিনের বাড়িতে কাজ করো বলে আমি তোমাকে কিছু বলতে পারি না। অন্য কোথাও কোনো ছেলে হলে না, এতদিনে তোমার চাকরি আমি খেয়ে ফেলতাম। শিয়াবের খুব খারাপ লাগলো। যে মেয়েটিকে সে এত বেশি ভালোবাসে, তার আচরণ দেখে তার খুবই অবাক লাগলো। এটা অবশ্য তার কাছে নতুন কিছু নয়, এর আগেও সে লক্ষ্য করেছে সিনেমা ম্যাডাম খুব বেশি খারাপ আচরণ করে।
মানুষের সাথে কথা বলতে গেলে তিনি মানুষকে মানুষই মনে করেন না, কিন্তু তবুও তাকে ভালো লেগেছিল শিয়াবের। কিন্তু আজকে তার সাথে অকারণে এই ধরনের আচরণ করলো কেন উনি? এগুলো ভেবে শিয়াবের খুব মন খারাপ লাগলো। সে কোনো উত্তর না নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো এবং উল্টোপাল্টা চিন্তা ভাবনা করতে লাগলো। সিনা আবারও চিৎকারের সুরে বলে উঠল, তুমি যদি আর একবার আমার সামনে এসেছো বা আমার দিকে তাকিয়েছো, তাহলে কিন্তু আমি আঙ্কেলকে বলে তোমার চাকরি থেকে বের করে দিতে বাধ্য হব। তুমি যদি নিজের পেটের দায়ে এখানে থাকতে চাও, তাহলে নেক্সট টাইম থেকে আমার চোখের সামনে আসবে না। আর আমার সামনে যদি চলেও আসো, সেক্ষেত্রে তুমি মাথা নিচু করে সালাম দিয়ে পাশ থেকে সরে যাবে। তোমার মতো ছ্যাঁচড়া ছেলেদের আমি হাড়ে হাড়ে চিনি। খবরদার আমার সামনে আর আসবে না। সকাল সকাল তোমার জন্য আমার মুডটা খারাপ হয়ে গেল। ব্লাডি হেল। শিয়াবের চোখটা ছলছল করতে লাগলো। সে কি তাহলে জীবনের এত বড় সিদ্ধান্তটা ভুল নিয়ে ফেলেছে? সে তাহলে যাকে ভালোবেসেছে সেই মানুষটার আচরণ এমন, এটা মেনে নিতে শিয়াবের খুব কষ্ট লাগছিল। সে আসমিনা ম্যাডামকে দেখছে আজ 2 বছর। ম্যাডামের আচরণে তার খুব ভালো লাগে। কখনোই ম্যাডাম তাকে ছোট লোক বলে গালিগালাজ করেনি, কিন্তু ওনার বান্ধবী আজ একই আচরণ করলো তার সাথে। শিয়াব ভেবেছিল ম্যাডাম হয়তো বড় ম্যাডামের মতোই ভালো হবে। সে তাকে মন দিয়ে বসেছিল, কিন্তু আজকে তার এই আচরণে শিয়াবের মনে হলো সে অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কি বা করতে পারে সে? সে তো এই মেয়েটিকেই ভালোবাসে। হয়তো তার ভাগ্যে এটা ছিল। শিয়াব আর কোনো কথা বলে না। আস্তে একটি সেলাম দিয়ে সিনার থেকে দূরে চলে যায়। সিনা প্রচন্ড রাগান্বিতভাবে লিফটের দিকে এগিয়ে আসে। আসমিনাদের বাসায় আসার সাথে সাথে আসমিনার বাবার সাথে সিনার দেখা হয়। হ্যালো আঙ্কেল, গুড মর্নিং। কেমন আছেন আঙ্কেল? এই তো বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? হঠাৎ আজকে এত সকাল সকাল এখানে? তোমার কি আজকে কোথাও ঘুরতে বের হবে নাকি? তোমার বাবা কেমন আছেন? নো নো আঙ্কেল, আজকে আসলে আমাদের বাইরে যাওয়ার প্ল্যান নেই। আসমিনা আমাকে কালকে কল করে জানিয়েছিল আজকে সকাল সকাল এসে ওর সাথে দেখা করতে। আর ড্যাডি ভালো আছেন। উনি তো এখন লন্ডনে আছেন বিজনেসের ট্রিপে। আপনার সাথে কি ড্যাডির কথা হয়নি? না, আসলে আমিও বিজনেসের কাজে খুব বেশি ব্যস্ত ছিলাম তো, তাই গত কয়েকদিন হলো তোমার বাবার সাথে আমার যোগাযোগ হয়নি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই মা, তুমি যাও। আসমিনা বোধহয় ওর রুমেই আছে। তুমি কি খেয়ে এসেছো মা? না খেলে অবশ্যই কিন্তু ব্রেকফাস্ট করবে। ব্রেকফাস্ট অলরেডি রেডি আছে। নো আঙ্কেল, আমি জাস্ট একটা কোল্ড কফি খেয়েছি সকালে। ইউনো, একটা পারফেক্ট কোল্ড কফি ছাড়া আমার চোখ খুলতেই চায় না। ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে ব্রেকফাস্ট করে নিব। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে। আসমিনার বাবার সাথে কথা বলা শেষ হলে সিনেহা আসমিনার রুমে গিয়ে দেখে যে সে জানলার পাশে বসে আছে। সিনেহা বলে, হে গার্ল, গুড মর্নিং। আরে দোস্ত, তুই চলে এসেছিস? গুড মর্নিং। আমি তোর জন্য এখানে বসে অপেক্ষা করছিলাম। ভাবলাম তুই আসলে একসাথে ব্রেকফাস্টের টেবিলে কথা বলি। বাবা কিছুক্ষণ পরে বের হয়ে যাবেন। এরপরে আমরা টেবিলে গিয়ে বসবো। তোর সাথে একটা জরুরি বিষয়ে কথা আছে রে, এজন্যই তোকে এত সকাল সকাল ডেকে পাঠিয়েছি। এর কিছুক্ষণ পরে আসমিনা এবং সিনেহা একসাথে ব্রেকফাস্ট করতে বসে। তাদের হাউসমেট তাদের খাবার সার্ভ করতে গেলে আসমিনা কথা তোলে। দোস্ত, তোকে যে কারণে আজকে আসলে ডেকেছি, আমার একটা বিষয় সিদ্ধান্ত দরকার ছিল। আরে চিল, কোনো প্যারা নিস না। তুই আমাকে সব বলবি, আমি তোকে হেল্প করছি, অসুবিধা নেই তো। আসলে বিষয়টা একটু সিরিয়াস রে। আমার মনে হয় আই মিন লাভ উই ওয়ান সামওয়ান। হোয়াট? সিরিয়াসলি দোস্ত? আর ইউ রিয়েলি রিয়েলি সিরিয়াস? ও মাই গড, কে সেই ভাগ্যবান ছেলে যাকে আমার বান্ধবী মন দিয়ে ফেলেছে? আরে ওসব বাদ দে, আসলে বিষয়টা একটু কমপ্লিকেটেড। আসলে আমার কাছে তোকে আমি বলবো, তবে অবশ্যই তুই প্রমিস করবি আগেই বাবাকে কোনো কিছু বলবি না। আরে না না, অবশ্যই বলবো না। তোর কি মাথা খারাপ নাকি? আজ পর্যন্ত তুই আমাকে কিছু গোপন করার কথা বলেছিস, আর আমি আঙ্কেলকে বলে দিয়েছি এটা হয়েছে? চিল চিল, তুই বল তো আমাকে, কে সেই ছেলে? আজিবুল। আসমিনা একটু ইতস্তত কণ্ঠে বলে, বন্ধু, আমার মনে হয় আমি আজিবুলকে ভালোবাসি। সিনেহার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এমনভাবে সে অবাক হয়ে আসমিনার দিকে তাকিয়ে বলল, কি? এই কি বলছিস তুই? তোর কি মাথা ঠিক আছে? আজিবুল মানে সেই অসভ্য ছেলেটা আজিবুল, যে এখন তোর পার্সোনাল ড্রাইভার হয়েছে? এভাবে বলিস না প্লিজ, ছেলেটা যথেষ্ট ভালো। আমি আজ 4 মাস হলো ওকে পর্যবেক্ষণ করছি। আমার সত্যি ওকে ভীষণ ভালো লেগেছে রে। তবে আমি আসলে বুঝতে পারছি না ও আমাকে ভালোবাসে কি না, বা আমি ওকে এই কথাটা ঠিক কিভাবে শেয়ার করব। আমি কিভাবে আমার মনের কথাগুলো ওকে বলতে পারবো। তুই কি বলছিস? এই সব মনের কথাটা তো কিছুই না, এগুলো সব তোর মনের ভ্রম।
এগুলো বাদ দে দোস্ত, এইসব ভালোবাসা টালোবাসা কিছুই না। তুই শুধু আবেগের মধ্যে আছিস। আর এই ছোট লোকের বাচ্চাকে তুই কিভাবে ভালোবাসতে পারিস? কোথায় তুই আর কোথায় সে অসভ্য ছেলেটা? আসমিনা রাগান্বিত হয়ে বলে উঠল, খবরদার স্নেহা, তুই আজিবুলকে নিয়ে একটাও বাজে মন্তব্য করবি না। আই লাভ হিম। আর আমি এই বিষয়টা নিয়ে খুব বেশি সিরিয়াস। তোকে আমি ডেকেছি বিকজ আমি তোকে বেস্ট ফ্রেন্ড ভাবি এবং আমি চাই যে তুই আমাকে সাপোর্ট কর। আমি চাই তুই আমাকে গুড সাজেশন দে। কিন্তু এদিকে এসে তুই উল্টো আমার মনের কথার বিরুদ্ধে হাসি মজা করছিস, আজিজুলকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছিস। এটা কিন্তু আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। বন্ধু, তোর কি হয়েছে? এই ছেলে কি তোকে কোনো কিছু খাইয়েছে নাকি? তুই অসভ্য ছেলেটার জন্য আমার সাথে এই ধরনের আচরণ করছিস? তোর ছোটবেলার বন্ধুর সাথে এই ধরনের আচরণ করছিস? তোর মাথা নষ্ট হয়ে গেছে। আসমিনা, তুই বাস্তবতায় ফিরে আয়। এই ছোট লোকের ছেলে নিশ্চয় তোকে বশে এনেছে, এই জন্যই তুই আজকে আমার সাথে এই ধরনের আচরণ করছিস। আজিবুলের নামে আর একটাও উল্টাপাল্টা কথা বললে আমি তোকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। তুই আমাকে বাধ্য করিস না তোর সাথে খারাপ আচরণ করতে। আমি তোকে যথেষ্ট ভালোবাসি এবং আমি তোকে নিজের ছোট বোনের মতোই ভালোবেসেছি সব সময়। কিন্তু তুই আমাকে সাপোর্ট না করে উল্টো আমার ভালোবাসার মানুষকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছিস। স্নেহা, তুই ভুলে যাস না তুই এখনও আমার বাড়িতে আছিস। আর ইউ সিরিয়াস আসমিনা? তুই এই ফালতু ছেলেটার জন্য আমার সাথে এই ধরনের আচরণ করছিস? তুই জানিস আমি কে? আমি ড্যাডিকে বলে তোর ড্যাডির বিজনেসে কত বড় ক্ষতি হতে যেতে পারে তুই জানিস? তুই আমার দিকে আঙ্গুল তোলার আগে একবার ভেবে দেখলি না আমি কার মেয়ে? বাদ দে এই ধরনের কথাবার্তা। তুই কার মেয়ে সে আমার জানা আছে। সব জায়গাতে গিয়ে কার মেয়ে করিস না। তুই ভুলে যাস না পৃথিবীতে আর কেউ না জানলেও আমি আর বাপি জানি যে তুই কার মেয়ে। আর এটা হাস্যকর হয়ে গেল না যে তুই তোর ড্যাডিকে বললে আমাদের বিজনেসটা ক্ষতি হবে? যা, তুই গিয়ে তোর ড্যাডি মাম্মি যাকে পারিস তাকে বল আমাদের বিজনেসের সাথে তোদের কোনো সম্পর্ক নেই। আর যদি সম্পর্ক থেকেও থাকে সেটাতে যদি কারো লস হয় সেটা হবে তোদের। সুতরাং আমি দেখে নেব তুই কত দূর যেতে পারিস। আমি তোকে কখনো কম ভাবিনি ছোট বোনের থেকে। আর তুই আজকে আমার সাথে এই ধরনের আচরণ করছিস নেহা। আমি আর কোনো দিনও তোর মুখ দেখতেও চাই না। তুই বের হয়ে যা আমার বাড়ি থেকে। সিনেহা খাবারের প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে বলল, একটা থার্ড ক্লাস রাস্তার ছেলের জন্য আজ তুই আমাদের এত বছরের বন্ধুত্ব শেষ করে দিলি, আর আমার ড্যাডিকে নিয়েও এত বড় কথা বললি। আমি দেখে নেব তুই কিভাবে এই ছেলের সাথে সম্পর্ক করিস। আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। আমিও দেখে নেব তুই কিভাবে কি করতে পারিস। তুই চিনিস না আমি কার মেয়ে। সিনেহা প্রচণ্ড রাগান্বিতভাবে বাসা থেকে বের হয়ে গেল। আসমিনা কিছুক্ষণ পরে বুঝতে পারল আসলে কি হয়েছে। এতক্ষণ তার মাথায় কাজ করছিল না। সেই ঝোঁকের বসে কথাগুলো বলছে। সে তো চেয়েছিল সিনেহাকে তার মনের কথাগুলো বলতে। সে ভেবেছিল সিনেহার সাথে এসে তার পরিকল্পনাগুলো শেয়ার করবে। তার ছোট বোনের মতো হয়তো সিনেহা তাকে সাপোর্ট করবে। কিন্তু এ কি, সিনেহা উল্টো তার সাথে খারাপ আচরণ করে সম্পর্ক শেষ করে দিয়ে চলে গেল। কি হচ্ছে সব আসমিনার সাথে? আসমিনা খুব কান্না পেল। সিনহার সাথে তার সম্পর্ক এভাবে নষ্ট হয়ে যাবে এটা সে কখনোই ভাবতে পারেনি। সেই ছোট থেকে তাদের বাবাদের বিজনেসের খাতিরে তাদের বন্ধুত্ব। হ্যাঁ, এটা ঠিক যে সিনহার অনেক রকচটা স্বভাবের মেয়ে এবং তাদের দুজনের আচার ব্যবহার বেড়ে ওঠা সবকিছুই দুই মেরুর মতো। কিন্তু তবুও সে তো সিনহাকে খুব ভালোবাসতো। আর আজ সেই সিনহা তার মনের কথা বুঝতে পারল না। উল্টো আজিবুলের নামে এতগুলো উল্টোপাল্টা কথা বলে গেল। একদিকে আজিবুলকে কি বলবে এটা ভেবে পাচ্ছিল না আসমিনা। তার উপরে সিনহার সাথে তার এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার সে খাবারের টেবিল থেকে উঠে তার রুমেও যেতে পারছিল না। এতটাই দুর্বল লাগছিল, তার মনে হচ্ছিল যেন তার মাথা ঘুরছে। সে যেন উঠে দাঁড়াতে পারবে না, উঠে দাঁড়ালেই মাথা ঘুরে পড়ে যাবে। প্রচণ্ড কান্না পাচ্ছিল আসমিনার। সে খাবারের টেবিলে বসেই হাওমাও করে কাঁদতে শুরু করলো। হাউসমেট সবকিছুই আন্দাজ করছিল, তাই সে আসমিনাকে একা ছেড়ে দিল কিছুক্ষণের জন্য। সে আসমিনার কাছে এসে সান্ত্বনা দিয়ে তাকে বিরক্ত করতে চাইল না। মা মরা মেয়েটিকে সে দেখছে আজ 5 বছর। আসমিনাকে সে কখনোই এতটা ভেঙে পড়তে দেখেনি। আর বিড়বিড় করে বলল, স্নেহা আপা তো ওনার অনেক কাছের ছিলেন। বিশেষ করে ম্যাডাম মারা যাওয়ার পর থেকে স্নেহা আপা আসমিনা আপা বোনের মতো থেকেছেন। তারও চোখটা ছলছল করে উঠল। এই মা মরা মেয়েটাকে আল্লাহ তুমি এত কষ্ট দিও না। তুমি ওর সকল সমস্যা দূর করে ওর মনের আশাগুলো পূরণ করে দিও হে আল্লাহ। এই মুহূর্তে আজিবুল গাড়ি ক্লিন করে নিয়ে এসে গাড়ির চাবি দিতে আসছিল আসমিনাদের বাসায়। সে কয়েকবার কলিং বেল প্রেস করে হাউসমেট গিয়ে দরজা খুলে দেয়। আজিবুল শুনতে পায় ভিতর থেকে কেউ একজন ফুপিয়ে কান্না করছে। সে হাউসমেটের পারমিশন নিয়ে ভিতরে আসে এবং দেখে
আসমিনা খাবার টেবিলে বসে হাওমাও করে কান্না করছে। তার ভালোবাসার মানুষের চোখে এভাবে জল দেখে আজিবুলের বুকটা ধুক ধুক করে উঠল। সে সাহস পেল না আসমিনার কাছে গিয়ে তাকে সান্ত্বনা দেয়, আবার তার মনও মানছিল না সে যে আসমিনাকে এভাবে ফেলে রেখে চলে যাবে। সে সাহস করে আসমিনার দিকে এগিয়ে গেল। ম্যাডাম, আপনার কি কোনো সমস্যা আছে? আপনি চাইলে আমাকে শেয়ার করতে পারেন। আপনার কি কোনো কিছু প্রয়োজন? আমি কি বড় সাহেবকে ফোন করে জানাবো কিছু? আসমিনা হঠাৎ এক মুহূর্তে আজিবুলের কণ্ঠ পেয়ে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মনে হলো তার আপনজন বলে কেউ অন্তত আছে। সে কোনো রকমে চোখটা মুছে আজিবুলের দিকে তাকালো। আজিবুল দেখলো তার চোখ মুখ লাল হয়ে গিয়েছে, কান্না করতে করতে তার খুব মায়া হচ্ছিল আসমিনাকে দেখে। সেদিন সে তার মায়ের ছবি ফিরিয়ে দিয়েছিল, সেদিন আসমিনা এভাবে কান্না করেছিল। আসমিনা কেমন যেন হকচকিতের মতো হয়ে উঠে এসে আজিবুলকে জড়িয়ে ধরলো। এরপরে আবার হাওমাও করে কান্না। হঠাৎ 1 মিনিটের জন্য আজিবুল বুঝতে পারলো না যে কি হলো। সে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে, আসমিনা তাকে জড়িয়ে ধরেছে। সে কি তার এই দুঃসময়ে আজিবুলকে কাছে পেয়ে ভরসা পেয়েছে? একই সাথে আজিবুলের মাথায় অনেক কিছু চিন্তা করছিল। একবার সে ভাবলো যে আসমিনাকে জড়িয়ে ধরবে, আবার ভাবলো না না, এটা কখনোই সম্ভব না। হয়তো তখন দুঃসময় চলছে, তাই ম্যাডাম তাকে ভরসা করছে। কিন্তু তার মানে তো এই নয় যে ম্যাডাম তাকে ভালোবাসে। আসমিনা কিছুক্ষণ পরে চোখ মুছে আজিবুলকে বলল, তোমাকে একটা কথা বলতে চাই আজিবুল। আমি জানি না তুমি এই কথাটা কিভাবে নিবে, কিন্তু আমার তোমাকে বলতে হবে আমার মনের কথা। আমি কোনোভাবেই এই কথা আমার মনের মাঝে লুকিয়ে রাখতে পারছি না। আমি অনেক দ্বিধায় ছিলাম তোমাকে কিভাবে কি বলবো, কিন্তু এখন আমার এই দুঃসময়ে যখন তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছো, তখন আমার মনে হয়েছে না, আমার তোমাকে এই কথাটা বলা উচিত। আর আমার বিশ্বাস তুমি আমার পাশে সব সময় থাকবে আজিবুল। আজিবুল কাঁপা কণ্ঠে বলল, জি ম্যাডাম, বলুন আপনি কি বলতে চান। আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? আসমিনা কান্না ভরা কণ্ঠে বলল, আমি তোমার কাছে একটা অনুরোধ করতে চাই আজিবুল, তুমি কি আমার সাথে চিরকাল থাকবে? আজিবুল যেন কিছুই বুঝতে পারলো না আসমিনা কি বলল। ও অবাক হয়ে আসমিনার মুখের দিকে তাকিয়ে থাকলো। তখন আসমিনা আবার তাকে বলল, তুমি কি আমাকে ভালোবাসবে আজিবুল? তোমার নিজের করে আমাকে তোমার কাছে রাখবে? আমি তোমাকে অনেক ভালোবাসি আজিবুল। এই মুহূর্তে বাবা আর তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এই বলে আসমিনা আবার হাওমাও করে কান্না করতে শুরু করলো। আজিবুলের 1 মিনিটের মধ্যে যেন পুরো পৃথিবী কালো হয়ে গেল। সে বুঝতে পারলো না যে তার সাথে এসব কি হচ্ছে। ম্যাডাম কি বলছে এসব? এ কি কোনো নাটক, নাকি উনি সত্যিই তার নিজের মনের কথাগুলো বলছে, নাকি উনি আজিবুলকে পরীক্ষা করার জন্য এগুলো করছেন? আজিবুল কোনো উত্তর দিতে পারলো না, সে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। আসমিনা আবার বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি আজিবুল, তুমি কিছু তো বলো। তুমি আমাকে কি ভালোবাসো না? আমার কি অপরাধ বলো? আমার তো তুমি আর বাপি ছাড়া আর কেউ নেই। তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিও না আজিবুল। সে বারবার অনুনয় বিনয় করছিল। আসমিনার কান্না ভরা কণ্ঠে কথাগুলো শুনে আজিবুলের মনে হলো সে হয়তো সত্যই বলছে। সে সাহস করে আসমিনাকে বলল, ম্যাডাম, আপনি কি বলছেন এসব? তা আমি বুঝতে পারছি না। আমি জানি না আপনি এই কথাগুলো সজ্ঞানে বলছেন কি না। আমি কোথায় আর আপনি কোথায়? কিন্তু এতটুকু বলতে পারি ম্যাডাম, যে এই জাতপাত আমি বুঝি না। আমিও আপনাকে ভালোবাসি। সেই প্রথম যেদিন আপনাকে দেখেছিলাম শোরুমে, সেদিনই আমার আপনাকে ভালো লেগেছে। আর এই এতগুলো মাসে আপনাকে যতই দেখছি ততই নতুন করে আপনার প্রেমে পড়ছি। কিন্তু কখনোই আপনাকে বলার সাহস করতে পারিনি। কোথায় আপনি আর কোথায় আমি ম্যাডাম? আমাকে মাফ করে দেবেন ম্যাডাম, এই কথাগুলো আমি বলছি। আসমিনার চোখ জলজল করে উঠল। আজিবুল তাকে ভালোবাসে, আজিবুল তাকে ভালোবাসে, আজিবুল তাকে ভালোবাসে। তার মনটা যেন নেচে উঠল। সে খুশিতে আজিবুলকে জড়িয়ে ধরে বলল, আমিও তোমাকে ভালোবাসি আজিবুল। এই জাতপাত আমি বিচার করি না। আমি দেখেছি তুমি একজন ভালো মানুষ। তুমি সব সময় আমার পাশে ছিলে। আমিও তোমাকে ভালোবাসি আজীবন। এরপর তাদের প্রেমের কাহিনী শুরু হলো, চলতে থাকলো বেশ কিছু মাস। আসমিনা তার বাবাকে কিছুই জানায়নি। সে জানে বাবা তার সুখের উপরে আর কোনো কিছুই ভাববেন না, কিন্তু তবুও বাবাকে বলার সাহস সে করতে পারেনি। একদিন স্নেহা এসেছে আসমিনাদের বাসায়, কিন্তু তখন আসমিনা কিংবা তার বাবা কেউই বাসায় ছিল না। হাউসমেট আসমিনার বাসায় ফেরার পরে তাকে জানিয়েছে স্নেহা আপা এসেছিলেন। সে নাকি সোজা আসমিনার বাবার রুমে গিয়ে কিছুক্ষণ থেকে আবার বের হয়ে গিয়েছেন। যেহেতু হাউসমেটেরই অধিকার নেই যে তিনি জিজ্ঞেস করবেন কেন এসেছিলেন, তাই তিনি আসমিনার আসার সঙ্গে সঙ্গে তাকে জানালেন ঘটনাটি। কিন্তু আসমিনার কাছে কোনো কিছু সন্দেহজনক মনে হয়নি, কারণ স্নেহা প্রায় বাড়িতে একা থাকতো। যদিও কেন সে তার বাবার রুমে গিয়েছিল এটা নিয়ে একটু ভাবলো, কিন্তু এতটা গায়ে লাগায়নি, কারণ এই মেয়েটি তাকে অনেক কষ্ট দিয়েছে। সে এই মেয়েটি সম্পর্কে আর কোনো কিছু শুনতে চায় না। যে তার ভালোবাসার মানুষকে অবহেলা করেছে, খারাপ কথা বলছে, তাকে সে তার বন্ধু ভাবে না।
এমনকি আজিবুলের মুখে আসমিনা জানতে পেরেছে সে শিয়াবকেও স্নেহা অনেক কটূক্তি করেছে, ছোটলোক বলে বকাঝকা করেছে। মানুষের সাথে এই ধরনের আচরণ কোনোভাবে মেনে নেওয়া যায় না। স্নেহাকে সে আর কখনোই বন্ধু ভাববে না। তবে হাউসমেটকে সে কড়াভাবে নির্দেশ দিয়ে দিল সে পারমিশন ছাড়া যেন কোনোভাবে স্নেহা এই বাড়িতে ঢুকতে না পারে, বিশেষ করে তাদের অবর্তমানে তো অবশ্যই না। কিছুদিন সময় পার হয়ে গেল। আসমিনা এবং আজিবুলের প্রেম তখন ভালোই চলছে। তারা একসাথে ঘোরাফেরাও করে। যদিও আসমিনের বাবার এই বিষয়ে কোনো সন্দেহ হয়নি, কেননা আজিবুল আগে থেকে আসমিনার পার্সোনাল ড্রাইভার ছিল। তারা একসাথে অনেক জায়গায় যেত। সেদিন আসমিনা ঘুম থেকে উঠেই তার বাবার উচ্চকণ্ঠ শুনতে পায়। বাবা কাকে এই সকাল সকাল বকাঝকা করছে? আসমিনা হঠাৎ আজিবুলের কণ্ঠ শুনতে পায়। সে অনুনয় বিনয় করছে আসমিনার বাবাকে উদ্দেশ্য করে। আসমিনা ঘুম জড়ানো চোখে খুব অবাক হয়। সে দৌড়ে তার রুম থেকে বের হয়ে আসে। আসমিনা দেখতে পায় তার বাবা আজিবুলকে থাপ্পড় মেরেছেন। আজিবুল হাত জোর করে তার বাবার পায়ের কাছে বসে আছে এবং অনুনয় বিনয় করছে। সে যে এই কাজটি করেনি কিছুই বুঝতে পারলো না। আসমিনা সে দৌড়ে তাদের কাছে এগিয়ে গেল এবং আসমিনা বাবাকে জিজ্ঞেস করলো, এ কি বাবা, কি হয়েছে? তুমি ওকে এভাবে মারছো কেন? এই আজিবুল, তুমি ওঠো, উঠে দাঁড়াও, কি হয়েছে বাবা? আজিবুল আসমিনাকে দেখে যেন লজ্জারও গুটিসুটি মেরে বসে পড়ল মেঝেতে। আসমিনার বাবা প্রচণ্ড রাগান্বিত স্বরে বলল, আরে মা, তুই এখান থেকে সরে যা। এই ছেলেটা একটা বদমাইশ, মহাচোর। কি কি বলছো বাবা তুমি? আজিবুল এসব কখনো করতে পারে না। আমি ওকে চিনি বাবা। না মা, তুই ওকে চিনিস না। এই ধরনের ছোট লোকের বাচ্চাকে আমরা চিনতে পারি না মা। ও এতদিন ভালো ভালোই করে আমাদের সাথে ভালো সম্পর্ক রেখেছে কেন জানি? শুধুমাত্র আমাদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। এইটা কি করেছে ও? এই কথা বলে আসমিনার বাবা কয়েকটা হীরের নেকলেস এবং সোনার গয়না বের করে আসমিনার দিকে ছুঁড়ে দেয়। এরপর তিনি বলেন, এই চোর আমাদের বাড়িতে যখন তখন ঢোকার পারমিশন পেয়েছে, তখন সে আমার রুম থেকে তোর মায়ের তোর সকল গহনা চুরি করে নিজের ব্যাগে রেখে দিয়েছে। নিশ্চয়ই ছুটি পেলেই সেগুলো বাড়ি নিয়ে যেত, নয়তো সুযোগ পেলেই সেগুলোকে বিক্রি করে দিত। আসমিনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে কোনো কিছু বিশ্বাস করতে পারছিল না। এই কথাটি বলেই আসমিনার বাবা আবার আজিবুলকে থাপ্পড় মারতে গেল। ছোট লোক কোথাকার। তখনই আসমিনা তার বাবার হাত টেনে ধরে বলল, বাবা, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। ও এই কাজ করতে পারে না বাবা। আমি ওকে চিনি বাবা। তুই সরে যা মা, তুই এই ছোট লোককে চিনতে পারবি না। আজিবুল খুব কান্নাকাটি করছিল এবং অনুনয় বিনয় করছিল। আমি এ কাজ করিনি আসমিনা, বিশ্বাস করো আমি এ কাজ করিনি। স্যার বিশ্বাস করুন, আমি এই কাজ করতে পারি না স্যার। আমি গরিব হতে পারি কিন্তু আমি চোর নই। আসমিনার বাবা তখন অবাক হয়ে গেল তাদের কথোপকথন শুনে। তিনি আসমিনার উদ্দেশ্যে বললেন, কি ব্যাপার? ও তোকে নাম ধরে ডাকছে কেন? কি সম্পর্ক তোদের মধ্যে? বাবা তুমি প্লিজ রাগান্বিত হয়েও না বাবা। আমরা একজন আরেকজনকে ভালোবাসি বাবা। আমি তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম, আর কিছুদিনের মধ্যেই বলতাম। বাবা তুমি এগুলো কি করছো বাবা? ও এই ধরনের কাজ করতে পারে না, ওকে বিশ্বাস করো তুমি। আসমিনার বাবা এখন আজিবুলের পরিবর্তে আসমিনাকে থাপ্পড় মারল। কি বললি? তুই, তোর সাহস তো কম না? তুই ছোট লোকের বাচ্চা চোরের সাথে ভালোবাসার খেলা খেলছিস? তুই জানিস এই ধরনের জোচ্চোর ছেলেগুলো, স্যাঁচড়া ছেলেগুলো বড় লোকের বাড়িতে এসে কাজ নিয়ে তাদের মেয়ে ছেলেদেরকে পটিয়ে সকল সম্পত্তি হাতিয়ে নেয়, আর তুই সেই ফাঁদে পা দিয়েছিস? আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আয় তুই আমার সাথে। আসমিনার বাবা তাকে টানতে টানতে তার ঘরে নিয়ে যাচ্ছিল। আসমিনা প্রচন্ড চিৎকার করে বলল, বাবা তুমি বিশ্বাস করো, আজিবুল এই কাজ করতে পারে না বাবা। আমি ওকে ভালোবাসি, আমাকে ছেড়ে দাও। ও এই কাজ করতে পারে না, আমি প্রমাণ করে দেব। এরপর আসমিনার বাবা আসমিনাকে তার ঘরে আটকে রেখে আবার আজিবুলকে মেরে তাকে বাসা থেকে বের করে দেয় এবং এর আগেও কোনো গয়না সে বিক্রি করেছে কিনা তার ক্ষতিপূরণ চায়, এবং সে যদি ক্ষতিপূরণ দিতে না পারে তাহলে তাকে পুলিশের হাতে ধরে দেওয়া হবে বলে তিনি জানান। আর যদি আজিবুল পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে তাহলে আজিবুলকে হাজত খাটাতে একবারও ভাববেন না আসমিনার বাবা। আজিবুল হতভম্ব হয়ে তার রুম থেকে চলে আসে। শিয়াবকে সে সবকিছুই খুলে বলে। শিয়াব বুঝতে পেরেছিল এই কাজ আজিবুল করেনি, কিন্তু কিভাবে এটি হলো, কিভাবে বড় স্যারের ঘরে থাকা গহনাগুলো আজিবুলের ব্যাগে আসলো, এই কথাটা শিয়াবের মাথায় ঢুকছিল না। কিছুক্ষণ পরে আজিবুল একটু শান্ত হলে তার ফোনে একটি মেসেজ আসে। অপরিচিত নাম্বার থেকে মেসেজে এটা লেখা ছিল, সে যদি চায় আসমিনা ছাড়া পাক, আসমিনা ঘরবন্দি না থাকুক, কষ্ট না পাক, তাহলে সে যেন এই চুরির দায় নিজের ঘাড়ে নেয় এবং আসমিনার বাবার কাছে গিয়ে সবকিছু স্বীকার করে। আজিবুল শিয়াবকে সবকটাই বলে, কিন্তু শিয়াব কোনোভাবেই রাজি হয় না। সে বলে, বন্ধু, তুমি এই কাজ করো না, এটা নিশ্চয়ই একটা ফাঁদ। তোমার আর ম্যাডামের সম্পর্ক ভাঙার জন্য নিশ্চয়ই কেউ এই কাজ করছে। খবরদার, তুমি এই ফাঁদে পা দিও না। আজিবুল কোনো কথাই আর বলতে পারল না। সে যেন মন্ত্রমুগ্ধের মতো লিফট নিয়ে উপরে উঠে আসমিনাদের বাসায় দরজায় নক করলো
এবং সে মন্ত্রমুগ্ধের মতো আসমিনার বাবার কাছে নিজের সকল দোষ স্বীকার করে চলে এলো এবং জানালো 7 দিনের মধ্যে ক্ষতিপূরণ দিবে, আর যদি দিতে না পারে তাহলে তাকে যেন আসমিনার বাবা পুলিশের হাতে তুলে দেন। তবে এর বিনিময়ে সে আরেকটি জিনিস চায়, আসমিনাকে যেন ঘরবন্দি করে রাখা না হয়, আসমিনাকে যেন ছেড়ে দেওয়া হয়। সে আর কখনোই আসমিনার সাথে কোনো ধরনের যোগাযোগ করবে না। আসমিনার বাবা তার এই শর্তে রাজি হয়ে যায়। তিনি নিজের মেয়েকে অনেক ভালোবাসতেন। মেয়ে একটি ফাঁদে পা দিয়েছে, মেয়ে ভুল করে ফেলেছে, এজন্য তিনি মেয়েকে শাস্তি দিতেন না। কিন্তু এই ছেলেটি যখন এসে সবকিছু স্বীকার করে নিল, তখন আর মেয়েকে ঘরে বন্দি করে রাখার কোনো মানেই হয় না। তিনি আসমিনার রুমে যান এবং মেয়েকে সবকিছু বুঝিয়ে বলেন। আজিবুল নিজে এসে দোষ স্বীকার করে গেছে। সেটা শুনে আসমিনা যেন ভেঙে পড়ে। সে কোনোভাবে বিশ্বাস করতে পারছিলেন না যে আজিবুল তার সাথে এটা করেছে। সে তার বাবার মুখে সব কথা শোনার পরে সাথে সাথে আজিবুলকে ফোন করে দেখা করতে চায়। আসমিনা তাকে আজ রাত 8টার পরে তাদের বাসার সামনে এসে দেখা করতে বলে। প্রথমে আজিবুল রাজি হচ্ছিল না, কিন্তু পরে আসমিনা অনেক জোরাজোরি করাতে সে দেখা করার জন্য রাজি হয়। আজিবুল যখন আসমিনাদের বাসার সামনে আসে, তখন সে দেখতে পায় আসমিনা তার জন্য গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আকাশে তখন মেঘের খেলা চলছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর শব্দ শোনা যাচ্ছে। আজিবুলকে দেখতে পেয়ে আসমিনা তার দিকে এগিয়ে আসে এবং সে সব সত্য কথা জানতে চায়। আজিবুল প্রথমে এই বিষয়ে কোনো কথা বলতে চায় না, কিন্তু আসমিনা অনেক অনুনয় বিনয় করে যখন আজিবুলের সেই মেসেজের কথা মনে পড়ে এবং আসমিনাকে উদ্দেশ্য করে বলে, আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আপনার সাথে আমি যা করেছি তার সব কিছু নাটক ছিল। আমি আপনাকে ভালোবাসিনি, কখনোই না। আমি সব কিছু করেছি আপনাকে ফাঁদে ফেলার জন্য, আপনার বাবার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। না আজিবুল, আমি এই কথা বিশ্বাস করি না। তুমি এ কাজ করতেই পারো না। এতগুলো দিন তোমার সাথে আমার যে সম্পর্ক ছিল, তাতে আমার কখনোই মনে হয়নি যে এটা নাটক। তুমি কি আমাকে কখনোই ভালোবাসোনি? ম্যাডাম, আমার ব্যবসায় এটা। আমি আপনাদের মতো মেয়েদের সাথে প্রেমের নাটক করি, তাই আপনি আমার নাটক দেখে ধরতে পারেননি। আপনাকে কষ্ট দেওয়ার কোনো উদ্দেশ্য আমার ছিল না, শুধুমাত্র আপনাদের টাকা পয়সা হাতিয়ে নেওয়াটাই আমার উদ্দেশ্য ছিল। আমি আপনাদের কাছে ধরা পড়ে গিয়েছি। আমি সকল ক্ষতিপূরণ দিয়ে আপনাদের জীবন থেকে চিরকালের মতো দূরে চলে যাচ্ছি। আমাকে পারলে ক্ষমা করে দিবেন। এবারে আসমিনা যেন বিদ্যুতের গর্জনের মতোই ফেটে পড়ল। সে আর নিজেকে করে ধরে রাখতে পারল না, চিৎকার করে বলে উঠল, ছোট লোক, তুই আমার সাথে এমনটা করবি আমি কখনো ভাবতে পারিনি। আমি তোকে মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু তুই আমার ভালোবাসার যোগ্যই নস। তোর জন্য আমি আমার ছোটবেলার বান্ধবী, আমার ছোট বোনের সমান স্নেহাকে হারিয়ে ফেলেছি। আমি আমার বাবার সাথে তর্ক করেছি, আমার বাবার হাতে জীবনের প্রথম থাপ্পড় খেয়েছি। আমি তোর জন্য, তোর জন্য আমি জাতপাত নিয়ে ভাবিনি। তোকে আমি মন থেকে ভালোবেসেছিলাম, আর তুই কিনা শেষমেশ আমার সাথে প্রেমের নাটক করলি। তোদের মতো ছোট লোকের থেকে এর চেয়ে বেশি আর কী বা আশা করা যায়। আমারই ভুল ছিল যে আমি তোর ফাঁদে পা দিয়েছি। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, আর কখনো আসবি না। কোনো ক্ষতিপূরণের প্রয়োজন নেই। ক্ষতিপূরণের ছুতো করে তুই আমার বাড়িতে আর আসবি না। আমার জীবন থেকে দূর হয়ে যা। আজিবুল কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু বলতে পারল না। আসমিনা হঠাৎ তার রাগ কন্ট্রোল করতে না পেরে ঠাস করে আজিবুলের গালে থাপ্পড় মেরে দিল। মেঘের গর্জনের সাথে যেন একটি শব্দ শুনতে পেল সকলে। আজিবুল হতবাক হয়ে তার গালে হাত দিয়ে দাঁড়িয়ে গেল। আসমিনা অত্যন্ত রেগে গিয়ে তাকে থাপ্পড় মেরেছে। আসমিনা তার রাগ কন্ট্রোল করতে না পেরে চিৎকার করে বলে উঠল, তোর মতো ছোট লোক কখনই আমার ভালোবাসা পাওয়ার যোগ্য হতে পারে না। তুই কি ভেবেছিলি তোর ফাঁদে আমি পা দিব? কখনোই না। তোর মতো ছোট লোককে আমি হাড়ে হাড়ে চিনি। আমার সাথে এসব নাটক না করলেও পারতিস। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, আর কখনো আমার সঙ্গে দেখা করতে আসবি না। যদি আমার এই কথা না মানিস, তাহলে আমি তোর নামে পুলিশে কমপ্লেন করতে বাধ্য হব। কথাগুলো বলে আসমিনা দ্রুত হেঁটে তার বাসার ভেতরে ঢুকে গেল। প্রকৃতি যেন এই ঘটনার জন্য আগে থেকে সতর্ক হয়েছিল। অঝোর বৃষ্টি ঝরছে মেঘের বুক থেকে। আসমিনা আজিবুলকে মারা সেই থাপ্পড়ের শব্দ কিংবা চিৎকার করে বলা সেই কথাগুলো যেন মেঘের গর্জনের জন্য আর কেউ শুনতে পেল না। ঠিক যেমন কেউ শুনতে পেল আজিবুলের কান্নার স্বর, দেখতে পেল না তার চোখের পানি। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে সে, তার চোখ দিয়েও যেন ঝরছে এক অঝোর বৃষ্টি। কিন্তু প্রকৃতির অঝোর ধারার সামনে তা যেন অন্য কেউ বুঝতেই পারছে না। আজিবুলের একবারও মনে হলো সে চিৎকার করে আসমিনাকে ডাকবে এবং তাকে বোঝাতে চেষ্টা করবে যে এই মুহূর্তে তার মনের মধ্যে ঠিক কি চলছে, কিন্তু পরক্ষণেই তার মনে হলো এসবের কোনো অর্থই নেই। আসমিনা কখনোই তার মনের কথা বুঝতে পারবে না। সে তো আসল সত্যটা জানেই না। তার ভালোবাসার কথাগুলো যে আসমিনার কাছে মিথ্যা নাটক বলে মনে হচ্ছে। কি করবে ভেবে না পেয়ে আজিবুল সেখান থেকে চলে যায়। এরপর থেকে শুরু হয় তাদের অবহেলার খেলা। আসমিনা প্রথমে মেনে নিতে না পারলেও পরবর্তীতে আজিবুলের প্রতি তার ঘৃণা জন্মায়। সে আর কখনো আজিবুলের মুখ দেখতে চায় না। আজিবুল এই ঘটনাগুলো ঘটে যাওয়ার পরে বুঝতে পারে সে কত বড় ভুল করেছে।
সেই মেসেজের ফাঁদে পড়ে সে আসমিনার কাছে ছোট হয়ে গিয়েছে। কোন মুখে দাঁড়াবে সে আসমিনার সামনে? কিছুদিন পরে স্নেহা তার বাবার অফিসে গিয়েছিল কিছু দরকারে। তার বাবা লন্ডন থেকে ফিরে আসেননি, তাই মাঝে মাঝে বিজনেসের কিছু কাজ করতে সে অফিসে যায়। অফিসের কাজ ছেড়ে সে যখন বের হবে তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জানায় যে সে এক কোম্পানির সিও তার সাথে দেখা করতে চায়। কারণ জানতে চাইলে অ্যাসিস্ট্যান্ট জানায় যে তিনি কোনো কারণ জানায়নি, শুধু বলছেন ব্যক্তিগত কিছু কথা আছে আপনার সাথে। একে কোম্পানির নাম জানে না এমন কেউ বোধহয় নেই। হঠাৎ সেই কোম্পানির হেড এসেছে সিনিয়ার সাথে দেখা করতে, এটা ভেবে সিনিয়া খুব অবাক হলো। সে অপেক্ষা করতে থাকলো তার অতিথির জন্য। কিছুক্ষণ পরে তার দরজায় কর্নার শব্দ। তার অ্যাসিস্ট্যান্ট এসেছে। সে জানালো যে তার সাথে এসেছে এক কোম্পানির সিইও মিস্টার আজিবুল খান। সিনিয়া তাকে আপ্যায়ন করার উদ্দেশ্যে তার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে মিস্টার আজিবুল খানের চেহারা দেখে থমকে গেল। এ কি, কাকে দেখছে সে? এই চেহারা সে অনেক পরিচিত। এই যে সেই অসভ্য বদমাইশ ছেলেটা আজিবুল, কিন্তু কিভাবে? সিনিয়ার মাথায় তখন অনেক চিন্তাভাবনা ঘুরপাক খাচ্ছিল। তার এই চিন্তাভাবনার মধ্যে দাগ কেটে মিস্টার আজিবুল খান বললেন, হ্যালো মিস, কেমন আছেন? আমি মিস্টার আজিবুল খান, একে কোম্পানির সিইও। নাইস টু মিট ইউ। সিনিয়ার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। সে বুঝতে পেরেছে সে কি ভুল করেছে। সে শুধু অস্ফুট উচ্চারণ করলো, হ্যালো। আজিবুল বলল, আপনার নিশ্চয়ই আমাকে চিনতে অসুবিধা হচ্ছে, তাই না? নিজের পরিচয়ের বিষয়ে বিস্তারিত বলছি না। আপনার মতো মানুষের জন্য আমার জীবনের 10 মিনিট সময় আমি বের করেছি, এটা আপনার সৌভাগ্য। আমি আপনার সাথে অন্য কোনো কথা বলতে চাই না, সরাসরি আমি কাজের কথা বলতে চাই। আপনার বাবা কোথায় আছেন আপনি কি তা জানেন? সিনিয়া বলল, হ্যাঁ জানি, কেন জানবো না। ড্যাডি লন্ডনে আছে বিজনেস ট্রিপে। আজিবুল এবারে বলল, আপনার বাবা সবাইকে বলেছেন তিনি লন্ডনে, এমনকি আপনিও সেটাই জানেন। কিন্তু আসল সত্যটা হলো আপনার বাবা এখন আমার কাছে জিম্মি। সে তার বিজনেসের খাতিরে আমার সঙ্গে ভালো সম্পর্ক করেছিল, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল আমাকে ঠকানো। কিন্তু তিনি হয়তো ভুলে গিয়েছিলেন তিনি কার সাথে ডিল করতে চলেছেন। একে কোম্পানির সিইও। সে কিন্তু যেন সেন লোক না। আপনার বাবা আমাকে চিনতে ভুল করেছিল, তাই তিনি তার ভুলের প্রায়শ্চিত্ত করছে এখন আমার জিম্মিতে থেকে। আচ্ছা, ওনার বিজনেসে যেন কোনো ক্ষতি না হয় সেজন্য তিনি আমার কাছে অনুরোধ করে লন্ডনে যাওয়ার নাটক করছেন দুনিয়ার সামনে। আমিও তাকে বলেছিলাম যে আমি সত্য গোপন রাখবো, এক শর্তে, যদি আপনার বিজনেস সম্পূর্ণ আমার নামে করে দেন আপনার বাবা। তখন তিনি আমাকে শর্ত দিয়েছিল যে তার এত কষ্টের বিজনেস সে আমাকে এত সহজে দেবে না। আর যেহেতু এই বিজনেসের অর্ধেক মালিকানা আপনার, তাই তিনি আমাকে বলেছিলেন যদি আমি আপনার কাছ থেকে মত আদায় করতে পারি তাহলে এই বিজনেস সম্পূর্ণই আমার হবে। কিন্তু আপনিও শেষমেশ আমার প্ল্যান বেচতে দিলেন। আমি আসমিনাকে মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু আপনি আপনার প্রতি হিংসা পূরণ করতে গিয়ে আমাদের সম্পর্ক নষ্ট করেছেন। সেই সকল প্রমাণ আমার কাছে আছে। সুতরাং আমার খুব বেশি সময় লাগবে না আপনি কে এবং কার মেয়ে তা প্রমাণ করতে। যদি আপনি নিজ থেকে সব কিছু আসমিনাকে গিয়ে বলেন তাহলে আপনার দোষ কিছুটা হয়তো কমবে, কিন্তু যদি আপনি তা না করেন তাহলে আমি আপনার নামে কেস করতে বাধ্য হব, আর পাশাপাশি আপনার পুরো বিজনেস আমার হয়ে যাবে। আমার মূল্যবান সময় আপনি পেয়েছেন, সেজন্য কৃতজ্ঞ বোধ করুন। আসছি। সিনিয়া যেন আকাশ থেকে পড়ল। তার মুখ দিয়ে একটি শব্দ বের হলো না। এই যে 5 মিনিট সময় একে খান এতগুলো কথা বলে গেলেন, সে কোনো কিছুর উত্তর দিতে পারল না। এমনকি আজিবুল চলে যাওয়ার পরেও তিনি হতাশ হয়ে বসে পড়লেন। আর কোনো উপায় নেই ভেবে তিনি তারপরে দিনই আসমিনার সাথে দেখা করার জন্য আসমিনার বাসায় গেলেন। এদিকে আসমিনার বাসায় তার কোনো অ্যাক্সেস নেই। যদিও বা আজিবুলের সাথে তার সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, তবুও আসমিনা চায় না সিনিয়ার সাথে তার সম্পর্ক আবার নতুন করে হোক, কারণ সে নিজের দোষে সিনিয়াকে হারিয়েছিল, এটা তার বিশ্বাস। কিভাবে সে সিনিয়ার চোখে তাকিয়ে কথা বলবে? এদিকে সিনিয়া এসে কেয়ারটেকার শিয়াবকে প্রচণ্ড অনুরোধ করতে থাকলো আসমিনার সাথে দেখা করার জন্য। কিন্তু আজকে শিয়াবের দিন, সে তার অপমানের প্রতিশোধ নিতে সিনিয়াকে দেখা করার পারমিশন দিল না, বাসায় ঢুকতে দিল না। সিনিয়া কান্না করতে করতে ক্লান্ত হয়ে গেটের বাইরে বসে পড়ল, তবুও শিয়াব তাকে বাসায় ঢোকার পারমিশন দিল না। বাসার সবাইকে বলা আছে সিনিয়া যেন এই বাড়িতে ঢুকতে না পারে। অনেকটা সময় চলে যাওয়ার পরে শিয়াবের খুব মায়া হলো, কেননা সিনিয়া যেমন মেয়েই হোক না কেন, শিয়াব তো তাকে মনে প্রাণে ভালোবেসেছিল। শিয়াব তখন সিনিয়াকে গেটের ভেতরে ঢুকে একটি চেয়ারে বসতে দেয় এবং আসমিনাকে ফোন করে। সে আসমিনাকে অনেক অনুরোধ করে সিনিয়ার সাথে দেখা করার জন্য রাজি করায়। শিয়াবের এই প্রচেষ্টা দেখে সিনিয়া খুব অবাক হয়ে যায়। এই ছেলেটির সাথে সিনিয়া কত খারাপ ব্যবহার করেছে,
অথচ এই ছেলেটি আজকে তার জন্য আসমিনার কাছে অনুরোধ করছে। সে না বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। তবে এখন শিয়াবকে নিয়ে ভাবার সময় না, এখন সময় আসমিনাকে সব সত্য কথা বলার। সে আসমিনার কাছে যায় এবং হাত জোর করে সত্য কথাগুলো বলতে শুরু করে। দোস্ত, আমাকে ক্ষমা করে দে। আমি আসলে এই আজিবুলকে একেবারেই পছন্দ করতাম না। আমার অহংকারের জন্য আমি মানুষের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তুই যখন বলেছিলি তুই আজিবুলকে ভালোবাসিস, তখন আমি এই সত্যিটা মেনে নিতে পারিনি। একটা ছোট লোকের সাথে তুই কিভাবে প্রেম করবি, তুই কিভাবে বিয়ে করবি, তুই কিভাবে সংসার করবি, এটা ভেবেই আমার গা ঘিন ঘিন করছিল। আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি যে তুই আজিবুলকে ভালোবাসিস, আর তার উপরে তুই আমার সাথে এত খারাপ ব্যবহার করে ফেলেছিলি। সেদিন যে আমি প্রতিশোধ নেওয়ার জন্য কিছুদিন পর তোদের বাড়িতে এসে আঙ্কেলের রুম থেকে গয়নাগুলো চুরি করে নিয়ে গিয়ে আজিবুলের ব্যাগে সেখানে রেখে আসি এবং তাকে চোর প্রমাণ করার জন্য চেষ্টা করি। এই সব কিছু আমার দোষই হয়েছে, তুই আমাকে ক্ষমা করে দে প্লিজ। এই বলে স্নেহা হাউমাউ করে কান্না করতে শুরু করে। সিসিটিভি ফুটেজ চেক করে আসমিনা আসল সত্যটি দেখতে পায় এবং সে স্নেহাকে বলে, আমি তোকে আমার ছোট বোনের মতো ভালোবেসেছি। এতদিন ভেবেছিলাম যে তুই হয়তো ভুল করেছিস এবং তোকে নিজের দোষে হারিয়েছি, কিন্তু আজকে যা দেখেছি তুই আসলে কাল লাগেনি। তুই আমার ভালোবাসার মানুষকে আমার থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য তাকে চোর সাব্যস্ত করলি, এত নিচে নামলি কী করে রে তুই? আমি কোনোভাবে মেনে নিতে পারছি না যে তুই আমার ছোট বোনের মতো ছিলি। তোকে আমি এত ভালোবাসতাম, আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। তুই চলে যা আমার বাসা থেকে। আমি আর কখনোই তোর মুখ দেখতে চাই না। তুই কখনো আর আমার সঙ্গে যোগাযোগ করবি না। স্নেহা খুব কান্নাকাটি করে, তার হাতে পায়ে ধরে কিন্তু কোনো লাভ হয় না। আসমিনা তাকে বাসা থেকে বের করে দেয়। লিফট থেকে নামতেই আসমিনা দেখে শিয়াব তার জন্য অপেক্ষা করছে। সে হাউমাউ করে কান্না করে শিয়াবের কাছে গিয়ে সেই চেয়ারটিতে বসে পড়ে। শিয়াব তখন তাকে অনেক বোঝায়। স্নেহা তার ভুল বুঝতে পারে এবং সেই বিষয়ে শিয়াবকে বলে সে আর কখনো এমন করবে না এবং সে শিয়াবের কাছে অনেক ক্ষমা চায় শিয়াবের সাথে খারাপ আচরণ করার জন্য। সে স্বীকার করে যে সে তার ভুলগুলো বুঝতে পেরেছে এবং সে বেঁচে থাকাকালীন আর কখনো এ ধরনের কাজ করবে না। তাকে যেন শিয়াব ক্ষমা করে দেয় এবং কিভাবে আসমিনার কাছ থেকে সে ক্ষমা পাবে তা সে বুঝতে পারে না, খুব কান্নাকাটি করে। তখন শিয়াব বলে যে, বন্ধু বান্ধবের মধ্যে এই ধরনের অসুবিধা হয়ে থাকে। দেখবেন কিছুদিন পরে আসমিনা ম্যাডাম নিজেই সব কিছু রিয়েলাইজ করবে এবং আপনাকে মেনে নিবে। আপনি অবশ্যই যদি মন থেকে সব কিছু মেনে নেন এবং আর কখনো এই ধরনের কোনো খারাপ কাজ করবেন না, স্বীকার করেন, তাহলে অবশ্যই আল্লাহ আপনার সহায় হবে। সিনিয়র এই কঠিন সময়ে মনে হলো শিয়াব ছেলেটি অনেক ভালো এবং তার জন্য অনেক কেয়ার করছে, অথচ এই ছেলেটিকে সে কতই না অপমান অপদস্থ করেছে। শিয়াব সেনাইকে বুঝিয়ে শুনিয়ে গাড়িতে উঠিয়ে দেয় বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আসমিনা এদিকে সকল সত্য কথা জানতে পেরে আজিবুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু আজিবুলের ফোন নাম্বার বন্ধ পায়। সে একদিন, 2 দিন, 3 দিন, এভাবে 1 সপ্তাহ চেষ্টা করতেই থাকে, কিন্তু আজিবুলের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারে না। কোনো উপায় নাই দেখে সে শিয়াবের কাছে আসে এবং সাহায্যের জন্য অনুরোধ করে। তখন শিয়াব তাকে একটি ঠিকানা দেয়, দেখা করার কথা বলে। আসমিনা তার পরের দিনই শিয়াবের দেওয়া সেই ঠিকানায় যায়। শিয়াব তাকে সেই ঠিকানাটা দিয়েছিল, সেটি মূলত এক কোম্পানির ঠিকানা। এই কোম্পানির সিওর নাম লেখা আছে মিস্টার AK খান। তার একটি কার্ডে দিয়েছে শিয়াব আসমিনাকে। আসমিনা রিসেপশনে গিয়ে সেই কার্ড দেখিয়ে বলে সে ওনার সাথে দেখা করতে চায় এবং কিছুক্ষণের মধ্যেই আজিবুল আসে। আজিবুলকে দেখে আসমিনা খুবই অবাক হয়। এত বড় কোম্পানিতে আজিবুল কি করছে? যাই হোক, এখন সেসব ভাবার সময় না, আগে তার ক্ষমা প্রার্থনা করার সময়। আসমিনা যখনই কথা বলতে শুরু করবে আজিবুলের উদ্দেশ্যে, সে যা করছে তা ভুল। এর আগে আজিবুল তাকে বলল, আমাকে ক্ষমা করে দিও আসমিনা, আমি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করিনি। আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, যদিও আমার অন্য প্ল্যান ছিল, কিন্তু তোমার প্রতি ভালোবাসায় আমি কোনো ত্রুটি রাখিনি, আমি কোনো নাটক করিনি। আজকে সময় হয়েছে তোমাকে সব কিছু সত্য বলার। তাই আমি শিহাবকে বলেছিলাম তোমাকে আমার সাথে দেখা করার জন্য, ঠিকানা দেওয়ার কথা। আসমিনা বলল, আজিবুল, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কে তুমি, আর কী বা তোমার সম্পর্ক এই কোম্পানির সাথে? আমাকে প্লিজ সব সত্যি বলো। স্নেহা আমাকে সব কিছু বলেছে, কিন্তু আমি তো এখানে এসে তোমাকে দেখে চিনতেই পারছি না। আজিবুল আসমিনাকে বলে, মাথা ঠান্ডা করে আমার কথা শোনো, তুমি আগে উত্তেজিত হবে না। শুধু তুমি এতটুকু মনে রেখো যে আমার ভালোবাসার কোনো ত্রুটি ছিল না। আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি। স্নেহার বাবা বিজনেসের খাতিরে আমার সঙ্গে মিথ্যা ভালো সম্পর্ক গড়ে তোলে,
প্রথমে আমি তার ফাঁদে পা দিলেও পরে তার আসল উদ্দেশ্য বুঝতে পারি এবং আমি তার স্বীকারোক্তি আদায় করি। সেই স্বীকারোক্তির খাতিরে আমি স্নেহাকে টার্গেট করেছিলাম, কেননা স্নেহার মত পেলেই আমি তাদের বিজনেসটা নিজের নামে করে নিতে পারতাম। সেজন্যই আমি স্নেহার সম্পর্কে সকল খোঁজখবর নিয়ে স্নেহার পিছু করতে থাকি এবং আমার উদ্দেশ্য ছিল তাকে ভালোবাসার জালে ফেলে তার কাছ থেকে মত আদায় করা। কিন্তু সেদিন যখন শোরুমে আমি তাকে আটকাই এবং চেষ্টা করি তাকে ফাঁদে ফেলতে, তখন সেখানে তুমি চলে আসো। আমি অবশ্য খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম তুমি তার ভালো বান্ধবী, কিন্তু তোমাকে দেখে তোমার আচরণ দেখে আমার এত ভালো লেগেছিল যে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আসমিনা। তোমার সাথে আমি যেই সময়গুলো কাটিয়েছি তার কোনোটাই মিথ্যা ছিল না। শুধু তফাৎ এই ছিল যে আমি প্ল্যান করে স্নেহাকে নিজে প্রেমের ফাঁদে ফলাতে চেয়েছিলাম, কিন্তু আমি সেখানে নিজেই তোমার ভালোবাসার জালে আটকা পড়ে গিয়েছিলাম। কিন্তু তুমিও তো স্নেহাকে যখন সব সত্যি কথা বলেছিলে তখন সে সহ্য করতে পারেনি এবং সে আমাকে চোর প্রমাণ করার চেষ্টা করেছে। যদিও আমি শিহাবের সহায়তায় সিসি ক্যামেরা থেকে সকল ইনফরমেশন নিয়ে জানতে পেরেছিলাম যে এই কাজটি স্নেহা করেছে এবং স্নেহাকে তার কোম্পানিতে গিয়ে সত্য স্বীকার করতে বাধ্য করেছিলাম। এই কারণে সে তোমার কাছে গিয়ে সকল সত্য স্বীকার করেছে এবং বন্ধু শিহাব আমাকে জানিয়েছে যে সে নাকি সত্যিই তার সকল ভুল মেনে নিয়েছে এবং সে প্রায়শ্চিত্ত করতে চায়। আমি নাটক সাজিয়েছিলাম ঠিকই, কিন্তু তোমার সাথে আমি অভিনয় করিনি আসমিনা। আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম। আসমিনা যেন এই কথাগুলো বিশ্বাস করতে পারছিল না। সে যাকে ভালোবেসেছে সে একজন ড্রাইভার নয়, একজন গরিব বস্তির ছেলে নয়, বরং একে কোম্পানির সিও কোটিপতি মিস্টার আজিবুল খান। যদিও জাতপাত টাকা পয়সা দিয়ে সে আজিবুলকে ভালোবাসেনি, কিন্তু আজিবুলের আসল পরিচয় জানতে পেরে সে খুবই অবাক হয় এবং স্নেহার ব্যাপারে সবকিছু জানতে পেরেও সে অবাক হয়। সে আজিবুলকে বলে, আমাকে ক্ষমা করে দাও আজিবুল। আমি তোমার সাথে যা করেছি তা খুব অন্যায় করেছি। আমার এগুলো করা উচিত হয়নি। আমি বুঝতে না পেরে করেছি। আমি ভেবেছিলাম তুমি আমাকে ফাঁদে ফেলার জন্য এগুলো করেছো। আমি তোমার সাথে অভিনয় করিনি আজিবুল। আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, কিন্তু সেই দিন রাতে যখন আমি তোমাকে সত্য বলার জন্য ডেকেছিলাম তখন তুমি আমাকে সব কিছু বলনি কেন? হায় আল্লাহ, আমি তোমাকে থাপ্পড় মেরেছি, কত কথাই না বলেছি। আমাকে ক্ষমা করে দাও। এই বলে আসমিনা কাঁদতে থাকে। তখন আজিবুল তার চোখের পানি মুছে তাকে জড়িয়ে ধরে এবং বলে যে, সেটাও একটা কারসাজি ছিল। স্নেহা আমাকে বলেছিল যদি আমি এগুলো স্বীকার না করি তাহলে তোমাকে তোমার বাবা কখনোই বন্দি থেকে মুক্তি করবে না। আমি তোমার সুখের জন্য এটা করেছিলাম, তুমি আমাকে ভুল বুঝো না। আজ স্নেহা যেহেতু সব কিছু মেনে নিয়েছে, সব দোষ স্বীকার করে নিয়েছে, তাই আমি বলবো তুমিও তাকে মেনে নাও। তোমরা দুই বোন আবার এক হয়ে থাকো, এতে আমিও খুশি হব। এরপরে আসমিনা এবং আজিবুল তার বাবার সাথে গিয়ে দেখা করে এবং সকল সত্য কথা আসমিনা তার বাবাকে বলে এবং আসমিনা এটাও জানায় যে তারা একে অপরকে ভালোবাসে এবং তারা বিয়ে করতে চায়। আসমিনার বাবাও শুনে অবাক হয় যে তার মেয়ে একজন কোটিপতির সাথে বিয়ে করতে চায়। তিনি যথেষ্ট ভালো মনের মানুষ। আজিবুল কোটিপতি হোক বা গরিব তা নিয়ে অবশ্য তার কোনো সমস্যা না, কিন্তু এটা ভাবতেই তার ভালো লাগছে যে একে কোম্পানির মালিকের সাথে তার মেয়ের বিয়ে হবে। এতে করে ব্যবসা সমাজে তার সম্মানও আরও অনেক গুণ বেড়ে যাবে। তাই তিনি আর কিছু না ভেবে রাজি হয়ে যান। সব আয়োজন শেষ করে আসমিনা এবং আজিবুলের ভালোবাসা পূর্ণতা পায়। খুব ধুমধাম করে শহরের বড় একটি কনভেনশন সেন্টারে তাদের বিয়ের অনুষ্ঠান হয়। একই সাথে শিয়াব এবং স্নেহার প্রেমের গল্প শুরু হয়ে যায়। স্নেহা তার সকল ভুল বুঝেছে এবং তার বাবার সকল কৃতিকর্মের জন্য সে ক্ষমা চেয়েছে এবং সে আর এ ধরনের কাজ কখনোই করবে না তা স্বীকার করেছে। আজিবুল স্নেহার বাবাকে পুলিশের আওতাধীন করে এবং স্নেহাকে ক্ষমা করে দেয়। স্নেহাদের বিজনেসের 50% শেয়ার সে নিয়ে নেয় আর 50% এখনও স্নেহার নামে আছে। ঠিক একইভাবে সে একে কোম্পানির 50% মালিকানা আসমিনাকে দেয়। আসমিনার বাবা তার মেয়ে এবং মেয়ের জামাইকে নিয়ে অনেক সন্তুষ্ট থাকে এবং তিনি স্নেহার দায়িত্ব নেন, কেননা স্নেহা এখন বাবা মা ছাড়া একটি মেয়ে। স্নেহা এবং আসমিনা এখন দুই বোনের মতনই আছে। তারা আবারও একে অপরকে বেস্ট ফ্রেন্ড হয়ে উঠেছে। শিয়াবের পড়াশোনা শেষ হয়ে গেলে স্নেহা এবং শিয়াবের বিয়েও ধুমধাম করে দেয় আজিবুল এবং আসমিনার বাবা। দুই বন্ধুর ভালোবাসায় পূর্ণতা পায় আর সেই ছোট লোক গরিব আজিবুলকে ভালোবেসে নিজের বড় মনের পরিচয় দেয় শহরের নাম করা বিজনেসম্যানের মেয়ে আসমিনা। যদিও সেই ছোট লোক গরিব আজিবুল আসলে শহরের সেরা বিজনেসম্যান কোম্পানি একে কোম্পানির সিও মিস্টার আজিবুল খান।
কোটি কোটি টাকার মালিক যিনি। তাদের ভালোবাসা পূর্ণতা পায়, ধুমধাম করে বিয়ে সম্পূর্ণ হয় এবং তারা দুই বন্ধু দুই বান্ধবী একসাথে সংসার এবং বিজনেস দুটোই সামলাতে থাকে।